মিউট করো, কার মিউট করা নেই একটু মিউট করো। হ্যাঁ, মিউট করো। তো প্রথমে একটু সাবজেক্টে আমরা আজকে বেসিক ইন্ট্রোডাকশন পার্ট আজকে আমরা দেখবো। ইন্ট্রোডাকশন আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ইউজিং জাভা, মানে বেসিক্যালি যে জাভা প্রোগ্রামিং আছে সাবজেক্টটা অ্যাকচুয়ালি জাভা প্রোগ্রামিং এর সাবজেক্ট। তো মানে কতটা কারিকুলার গ্যাপ দেখো, তোমরা আগের সেমিস্টারে সি পড়েছো, তো সি পড়ার পর নেক্সট যে ল্যাঙ্গুয়েজটা পড়তে হয় সেটা হচ্ছে সি প্লাস প্লাস। তো সেখানে সি প্লাস প্লাস সাবজেক্টটা না দিয়ে তোমাদের একবারে ডিরেক্ট দিয়েছে জাভা। ওকে, সো জাভা পড়তে গেলে বেসিক্যালি সি প্লাস প্লাস এর কনসেপ্ট, অনেকটা কনসেপ্ট দরকার লাগে জাভাতে, কারণ অবজেক্ট ক্লাসের কনসেপ্টটা কিন্তু অ্যাকচুয়ালি গ্যাদার করতে হয় জাভা থেকে, সি প্লাস প্লাস থেকে। তো যদি আমরা সি প্লাস প্লাস যদি আমরা না জানি তাহলে সেক্ষেত্রে জাভাটা কিন্তু একটু ডিফিকাল্ট, কারণ সি দেন সি প্লাস প্লাস দেন জাভা। ওকে, সো আমরা আজকে যে টপিকটা, আজকে যে কনসেপ্টটা আমরা ডিসকাস করতে যাচ্ছি সেটা আমাদের সি প্লাস প্লাস এর অ্যাকচুয়ালি কনসেপ্ট। তো সেখানে সি প্লাস প্লাস এর কনসেপ্টটাই জাভাতে আছে, কারণ আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর ডিফারেন্ট কনসেপ্ট আজকে আমরা পড়বো। তো সেটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের তোমার এক্সাম্পল সি প্লাস প্লাস, তার এক্সাম্পল জাভা, তার এক্সাম্পল হয়তো পাইথন, আর আরো ডিফারেন্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে এই সমস্ত অবজেক্ট ওরিয়েন্টেড ফিচার্সকে যারা সাপোর্ট করে বা যারা ইউজ করে। তো সি প্লাস প্লাস এর কনসেপ্টটা আজকে আমরা একটু বেসিক কনসেপ্টটা একটু একটু দেখি, যেটা আমাদের জাভাতেও যে কনসেপ্টটা আমাদের কাছে লাগে। ওকে, তো চলো আমরা ফার্স্টে শুরু করি। তো আমরা সবাই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমরা থার্ড সেমিস্টারে পড়েছি। বেসিক্যালি আমরা দুটো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পড়েছি, একটা হচ্ছে সি পড়েছি, আর একটা আমরা পড়েছি পাইথন। তো প্রত্যেকে আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের যে বা আমাদের কম্পিউটার সফটওয়্যারের যে লেয়ার্স বা ডিফারেন্ট যে জেনারেশন সেটা সম্বন্ধে আমরা সবাই ওয়াকিবল, সবার আমরা জানি সেই কনসেপ্টটা, যে আমাদের বেসিক্যালি ফার্স্ট জেনারেশন যে ল্যাঙ্গুয়েজকে ফার্স্ট জেনারেশন ল্যাঙ্গুয়েজ বলা হয় সেটাকে বলা হয় মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ, যেখানে আমরা 1-0 দিয়ে প্রোগ্রাম লিখি। সেকেন্ড জেনারেশনে যে ল্যাঙ্গুয়েজটা ডেভেলপড হয়েছিল তার নাম ছিল অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, বা যেখানে আমরা অ্যাসেম্বলি লেভেল ল্যাঙ্গুয়েজ দিয়ে বা অ্যাসেম্বলি কিছু ইনস্ট্রাকশন ব্যবহার করে আমরা মাইক্রোপ্রসেসর 8086 কিছু ইনস্ট্রাকশন ব্যবহার করে আমরা প্রোগ্রাম করেছি, দ্যাট ইজ অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। নেক্সট থার্ড জেনারেশনে যে ল্যাঙ্গুয়েজটা ডেভেলপ হলো তার নাম হচ্ছে প্রসিডিওর ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা প্রসিডিওর ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো সেটা সম্বন্ধে আমরা জানবো। তো হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে আমরা সিটা বেসিক্যালি আমরা পড়েছি, হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে আমাদের পাইথনটাও পড়ে। তো এরপরে আমরা ফোর্থ জেনারেশন যে ল্যাঙ্গুয়েজটা তার নাম হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তাহলে অ্যাকচুয়ালি আমার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের যদি আমরা একটু হিস্ট্রিটা দেখি, যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কিভাবে আসলো, তো তার রেসপেক্টে যেটা আমরা বলতে পারি যে আমরা ফার্স্ট জেনারেশনে, এটা আমি সি পড়া থেকেও আমি প্রথমে এই কনসেপ্টটা নিয়ে ডিসকাশন করেছিলাম, যে আমরা ফার্স্ট জেনারেশনে কি আমরা 1 আর 0 দিয়ে আমরা প্রোগ্রাম লিখতাম, সেখানে তাকে বলতাম আমরা মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ। সেকেন্ড জেনারেশনে কি আমরা যে ল্যাঙ্গুয়েজটাকে নিয়ে ডিল করেছি, হয়তো সেই ল্যাঙ্গুয়েজটাকে নিয়ে আমরা এখনো ডিরেক্টলি ডিল না করলেও কিন্তু আমরা ইনডাইরেক্টলি সেটাকে নিয়ে আমরা ডিল করি, সেটা হচ্ছে অ্যাসেম্বলি লেভেল ল্যাঙ্গুয়েজ, যাকে আমরা ALL দিয়ে রিপ্রেজেন্ট করছি, অ্যাসেম্বলি লেভেল ল্যাঙ্গুয়েজ। থার্ড জেনারেশনে গিয়ে আমরা যে ল্যাঙ্গুয়েজটাকে নিয়ে আমরা ডিল করেছি বা যে ল্যাঙ্গুয়েজটা আমরা পড়াশোনা করেছি সেটা হচ্ছে প্রসিডিওর ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, বা অনেক সময় এটাকে আমরা হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজও বলতাম, আমি এটাকে বলছি প্রসিডিওর ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা POP। আর ফোর্থ জেনারেশনে গিয়ে আমরা যে ল্যাঙ্গুয়েজটাকে এখন আমরা নিয়ে পড়তে যাচ্ছি তার নাম হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যাকে এক কথায় আমরা বলবো OOP বা উপস বলা হয়, অনেক সময় এটাকে উপস বলা হয়, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেস বা উপস বা ওপি বল। ওকে, তাহলে এই যে ইভালুয়েশনটা হয়েছে, যে আমার মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ থেকে অ্যাসেম্বলি লেভেল ল্যাঙ্গুয়েজ, আবার অ্যাসেম্বলি লেভেল ল্যাঙ্গুয়েজ থেকে প্রসিডিওর ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ, আবার প্রসিডিওর ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থেকে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তাহলে এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা যার মধ্যে আমাদের যেটা আমাদের ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ, তো তার মধ্যে বেসিক্যালি যে ল্যাঙ্গুয়েজটা পড়ে তার নাম হচ্ছে সি প্লাস প্লাস অ্যান্ড জাভা। ওকে, সি প্লাস প্লাস অ্যান্ড জাভা। তো আমরা আমাদের আজকের ক্লাসে, যেহেতু জাভা আমাদের সিলেবাসে আছে সাবজেক্টটা, এবার জাভা কনসেপ্টটা বুঝতে গেলে আমাদের সি প্লাস প্লাস এর একটা বেসিক কনসেপ্ট দরকার,
তো যে কনসেপ্টটা আজকে আমরা প্রিলিমিনারি কনসেপ্ট পড়বো সি প্লাস প্লাসের, সেই কনসেপ্টটা কিন্তু আমাদের জাভাতে সমানভাবে দরকার, বা জাভাতে কিন্তু সেই কনসেপ্টটা আছে। তো সেই কনসেপ্টটা নিয়ে আমরা একটু ডিসকাশন করবো। সি প্লাস প্লাসের প্রোগ্রাম স্ট্রাকচার কেমন হয়, বা একটা সি প্লাস প্লাসের প্রোগ্রাম কিভাবে করতে হয়, বা তার জন্য কি কি সিনট্যাক্স আছে, সি প্লাস প্লাসের বেসিক কি কি ফিচার্স আছে, সেগুলোকে আমরা পড়বো। আর সি প্লাস প্লাস কিন্তু ট্রুলি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়, পার্সিয়াল অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আর জাভাটাকে আমরা ট্রুলি প্রোগ্রাম অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলতে পারি। কেন, তার রিজনটা আমরা জাভা পড়তে গিয়ে আমরা তখন বলবো, যে কেন জাভাকে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা হয়, বা ট্রু অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা হয়। তো মেনলি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের যে কনসেপ্টটা সব থেকে বেশি দরকার, সেটা হচ্ছে দ্য কনসেপ্ট অফ ক্লাস অ্যান্ড দ্য কনসেপ্ট অফ অবজেক্ট। এই ক্লাস আর অবজেক্টের কনসেপ্টের ওপরে কিন্তু পুরো জাভা আর সি প্লাস প্লাস এই দুটো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কিন্তু পুরো এই দুটো কনসেপ্টের ওপরে দাঁড়িয়ে আছে। একটা হচ্ছে ক্লাস, একটা হচ্ছে অবজেক্ট। আবার এই ক্লাসের কনসেপ্টটা আমরা সব থেকে ভালো বুঝতে পারি, ক্লাসের কনসেপ্টটা অনেকটা সিমিলার সিতে আমাদের যে টপিকটা আমাদের সিলেবাসে ছিল না, সেই টপিকটার নাম হচ্ছে স্ট্রাকচার অ্যান্ড ইউনিয়ন। সেই স্ট্রাকচার অ্যান্ড ইউনিয়নের কনসেপ্ট যদি আমরা না বুঝি, তাহলে আমরা আবার ক্লাসের কনসেপ্টটা আমরা কিছুই বুঝতে পারবো না। তাহলে এই স্ট্রাকচার ইউনিয়ন আমাদের সিতে ছিল, সিলেবাসে ছিল না, কিন্তু কোর্সের মধ্যে আছে। তাহলে সেই স্ট্রাকচার বুঝতে পারলে আমরা ক্লাসটা খুব ভালোভাবে বুঝতে পারবো। ওকে, স্ট্রাকচারের ভেরিয়েবল তৈরি করা জানলে আমরা অবজেক্ট খুব ভালোভাবে আমরা বুঝতে পারবো। তাহলে আজকে আমরা এই ক্লাসের মধ্যে স্ট্রাকচারের সাথে ক্লাসের কি ডিফারেন্স, বা কাকে আমরা স্ট্রাকচার বলবো, কাকে আমরা ক্লাস বলবো, সেই কনসেপ্টটা আজকে আমরা ক্লারিফাই করব। আর বেসিক কিছু সি প্লাস প্লাস এর প্রোগ্রামিং দেখবো, যে সি প্লাস প্লাস দিয়ে কিভাবে প্রোগ্রাম করতে হয়, তার প্রোগ্রাম স্ট্রাকচার কি আছে, তার প্রোগ্রামিং করার জন্য কি কি সিনট্যাক্স অ্যাভেলেবেল, আর একটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং সে কেন এতটা পপুলার। আমাদের আজকে প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে আমরা অলরেডি সিটা পড়ে এসেছি। তো সিটাকে বলা হয়, বা সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে বলা হয় প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। কেন, তার রিজনটা আমরা বলবো। তাহলে সি এর থেকে আজকে সি প্লাস প্লাস কেন এত পপুলার, সি এর থেকে আজকে জাভা কেন এত পপুলার, তার একটাই রিজন, যে সি প্লাস প্লাস আর জাভা ইউজ করে বেসিক কিছু কনসেপ্ট, যে কনসেপ্টটার নাম হচ্ছে ক্লাস অ্যান্ড অবজেক্ট। আর এই ক্লাস আর অবজেক্ট কনসেপ্টটা ব্যবহার করে বলেই আমাদের সি প্লাস প্লাস আর জাভা কিন্তু এতটা সিকিউর। আজকে বর্তমান দিনে যদি আমরা বলি যে সিকিউর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কোনটা, তার একটা এক্সাম্পল আসে, সেটা হচ্ছে জাভা। তাহলে জাভা এতটা সিকিউর ল্যাঙ্গুয়েজ বলেই কিন্তু জাভা দিয়ে যে কোনো ইন্টারনেট বেসড অ্যাপ্লিকেশন ডেভেলপ করা হয় জাভা দিয়ে। কারণ জাভাটা কিন্তু মোর সিকিউর ল্যাঙ্গুয়েজ। এছাড়া আরো অনেক সিকিউর ল্যাঙ্গুয়েজ তো আছেই, কিন্তু জাভাটা এতটাই সিকিউর ল্যাঙ্গুয়েজ, তার জন্য কিন্তু জাভাটা এখনো মার্কেট থেকে অবসলুট হয়ে যায়নি। জাভা দিয়ে কিন্তু এখনো ইন্ডাস্ট্রিতে মানে ডিফারেন্ট লেভেলে কাজ হয় জাভা দিয়ে। ওকে, কারণ জাভাটাকে বেসিক্যালি নেটওয়ার্ক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা হয়। আমরা নেটওয়ার্কে ডিফারেন্ট অ্যাপ্লিকেশনসকে সলভ করার জন্য, বা ডিফারেন্ট অ্যাপ্লিকেশন ডেভেলপ করার জন্য কিন্তু জাভা আজও কিন্তু সমানভাবে কাজ করে যাচ্ছে। ওকে, আর সি এর ক্ষেত্রে আমার সিকিউরিটি কম, আমার জাভাতে সিকিউরিটি অনেক বেশি। তো তার রেসপেক্টে আমরা জাভাটাকে খুব ভালো করে আমরা পড়বো। তার আগে জাভা শেখার জন্য আমার সি প্লাস প্লাস দরকার, আমার সি প্লাস প্লাস শেখার জন্য বেসিক কনসেপ্ট অফ সি দরকার। আবার সিতে আমাদের বেসিক কনসেপ্টটা তো আমরা সিতে শিখেছি, আমাদের যেটা কনসেপ্ট আমরা শিখিনি সেটা হচ্ছে স্ট্রাকচার অ্যান্ড ইউনিয়ন। আর এই স্ট্রাকচার অ্যান্ড ইউনিয়ন না জানলে আমরা ক্লাস কনসেপ্ট বুঝতে পারবো না। ওকে, আবার স্ট্রাকচার না জানলে আমরা অবজেক্ট কি জিনিস সেটাও আমরা বুঝতে পারবো না। সো আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে স্ট্রাকচার কি, আমার ক্লাস কি, তাদের মধ্যে ডিফারেন্সিয়েশন উইথ এক্সাম্পল, সেটাকে ফার্স্ট আমরা বোঝার চেষ্টা করব। তারপরে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ডিফারেন্ট অ্যাপ্লিকেশন, তার ডিফারেন্ট ক্যারেক্টারিস্টিক, তার ডিফারেন্ট ফিচার্স, আর আমরা কেন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পড়বো, আমাদের কোন ধরনের অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা আমাকে হেল্প করে, সেই সমস্ত রিজনগুলো আমরা আস্তে আস্তে এবার দেখবো। ওকে, তো ফার্স্ট আমি চলে আসছি স্ট্রাকচারের কনসেপ্টে, যে কনসেপ্টটা কিন্তু অলরেডি আমাদের সিতে ছিল। আমি এখানে একটা ছোট্ট একটা এক্সাম্পলের থ্রু দিয়ে আমরা স্ট্রাকচারের কনসেপ্টটাকে একটু এলাবোরেট করার চেষ্টা করি, না হলে আমাদের ক্লাস কনসেপ্ট কিন্তু বুঝতে প্রবলেম হবে। ওকে, আর জাভাতে আমরা যা কিছু প্রোগ্রাম করব সবই কিন্তু আমার ক্লাস কনসেপ্ট আমাকে ইউজ করতে হবে, ক্লাস এন্ড অবজেক্টের কনসেপ্ট। আমি যা কিছু কোড লিখবো সমস্ত কোডই কিন্তু আমাকে ক্লাসের মধ্যে লিখতে হবে, ইনসাইড দ্য ক্লাস। কারণ ক্লাস ছাড়া কিন্তু জাভাতে কোনো প্রোগ্রামিং হবেই না। সি প্লাস প্লাসে আমরা ক্লাস ছাড়া প্রোগ্রাম করতেই পারি, কিন্তু জাভাতে কিন্তু আমাকে যা কিছু কোড লিখতে হবে সব কিন্তু ইনসাইড দ্য ক্লাস। আমাকে ক্লাস দিয়ে ফার্স্টে স্টার্ট করতে হবে আমার প্রোগ্রামিংটাকে। ওকে, সো আমাকে ক্লাস জানতে হবে, আর ক্লাস জানতে গেলে আমাকে স্ট্রাকচার জানতে হবে। সো আমরা প্রথমে স্ট্রাকচারের কনসেপ্টটা একটু দেখে নেব।
সি এর স্ট্রাকচারের কনসেপ্ট, বেসিক কনসেপ্টটা। অত ডিটেলস কারণ স্ট্রাকচার একটা চ্যাপ্টার, তো একটা চ্যাপ্টার বলতে গেলে তোমার একটা এই ক্লাসটাই তো পুরোটা লেগে যাবে স্ট্রাকচারে। আমি বেসিক কনসেপ্টটা বলবো, আর আমি স্ট্রাকচারের জন্য একটা ভিডিও শেয়ার করবো, সবাই সেই ভিডিওটা কিন্তু একটু দেখে নেবে। আমার ক্লাসের একটা রেকর্ডিং আমি শেয়ার করবো স্ট্রাকচারের জন্য, তো সেটাকে সবাই কিন্তু একটু দেখে নেবে। তাহলে কিন্তু স্ট্রাকচারের কনসেপ্টটি আর কোনো সমস্যা থাকবে না। ওকে, আমাদের ক্লাস বুঝতে আর কোনো সমস্যা থাকবে না। ওকে, চলে আসি আমরা স্ট্রাকচারের ফার্স্টে বেসিক ইন্ট্রোডাক্টরি কনসেপ্টে। ইন্ট্রোডাকশন, কারণ এটা বলে নেওয়া খুবই দরকার। তোমরা পরে যখন পড়বে তখন বুঝতে পারবে যে কেন স্ট্রাকচারটা আমাদের দরকার। আর পরীক্ষাতে ডিফারেন্স আসে যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন স্ট্রাকচার অ্যান্ড ক্লাস। যদি আমি স্ট্রাকচার না জানি তাহলে আমি তার সঙ্গে কি করে ডিফারেন্সিয়েট করবো? তাহলে আমাকে মুখস্থ করতে হবে যে স্ট্রাকচার এগুলো হয়, ক্লাসের এগুলো হয়। আমি সি এর পরীক্ষার আগে আমি স্ট্রাকচার সম্বন্ধে একটু অডিও রেকর্ডিং করে আমি তোমাদের গ্রুপে দিয়েছিলাম, যদি পরীক্ষায় আসে স্ট্রাকচারের সাথে ইমেলের ডিফারেন্স তার রেসপেক্টে। যাই হোক, তো আমরা স্ট্রাকচারের একটু ইন্ট্রোডাকশন আমরা ফার্স্টে দেখি। সবাই একটু ভালো করে দেখো স্ট্রাকচারের কনসেপ্টটা, খুব ইন্টারেস্টিং কনসেপ্ট স্ট্রাকচার। ধরে নেওয়া যাক আমরা প্রথম দিকে আমরা যখন শুরু করি তখন সেখানে আমরা কিছু ভেরিয়েবলের কনসেপ্ট পড়েছি, যে কোনো ভ্যালুকে অ্যাট এ টাইম কোনো সিঙ্গেল ভ্যালুকে স্টোর করতে আমরা ভেরিয়েবল ব্যবহার করেছি। তার জন্য আমরা ভেরিয়েবলগুলোকে আমরা এরকম ভাবে ডিক্লেয়ার করতাম যে আমাকে ভেরিয়েবল ডিক্লেয়ার করবার আগে আমাকে একটা টাইপকে স্পেসিফাই করতে হতো, দ্যাট ইজ আ ডেটা টাইপ। আমরা হয়তো এরকম ভাবে কোনো ভেরিয়েবলকে আমরা ডিক্লেয়ার করতাম ইন্টিজার এ বা ফ্লোট বি বা ক্যারেক্টার সি, ডিফারেন্ট টাইপের ভেরিয়েবলকে আমরা এইভাবে টাইপ দিয়ে আমরা তাকে স্পেসিফাই করতাম। তাহলে এই ভেরিয়েবলটার পারপাস কি ছিল, যে আমরা কোনো একটা ভ্যালুকে বা কোনো একটা স্পেসিফিক টাইপের ভ্যালুকে যদি আমি স্টোর করতে চাই, তখন স্টোর করার জন্য আমার একটা মেমোরি লোকেশন দরকার। কারণ মেমোরিতে না হলে তো আমরা স্টোর করতে পারি না, কারণ একমাত্র আমাকে স্টোরেজটা প্রোভাইড করে মেমোরি। তাহলে সেই মেমোরিতে আমি কোথায় স্টোর করবো? মেমোরিতে তো আমার অনেক লোকেশন আছে, অনেক স্পেস আছে। তার জন্য মেমোরির একটা লোকেশনের নাম দেওয়া হলো এ। আমি এতে গিয়ে আমি কোন ইন্টিজার ভ্যালুকে আমি স্টোর করতে পারি এর মধ্যে, দ্যাট ইজ আ ইন্টিজার এ বা ইন্ট এ। তাহলে ভেরিয়েবলকে বলা হয় একটা নেমড লোকেশন, যে লোকেশনের একটা নাম আছে তাকেই বলা হয় ভেরিয়েবল। ওকে, সো আমি এর মধ্যে কোনো ইন্ট টাইপের কোনো ভ্যালুকে আমি স্টোর করতে পারি, অ্যাট এ টাইম একটাই ভ্যালুকে রাখতে পারবো। আমি কিন্তু মোর দ্যান ওয়ান ইন্টিজার ভ্যালুকে আমি এর মধ্যে রাখতে পারবো না। বা আমি বি এর মধ্যে কোনো একটা ফ্লোটিং পয়েন্ট ভ্যালুকে আমরা রাখতে পারি। তো আমার কোনো সিঙ্গেল ভ্যালুকে স্টোর করার জন্য ভেরিয়েবল কিন্তু সেই পারপাসটাকে আমাকে সলভ করে দিয়েছে খুব ভালোভাবে। আমি তাকে নিয়ে কাজ করেছি। তারপরে আস্তে আস্তে আমাদের পারপাসটা আর একটু বাড়লো। তখন আমাদের মনে হলো যে আমাকে যদি মাল্টিপল ভ্যালুকে নিয়ে যদি আমাকে কাজ করতে হয় সিমিলার টাইপের, তাহলে সেক্ষেত্রে আমাকে তো 5টা নাম্বারের মধ্যে যদি আমাকে অ্যাডিশন করতে হয়, তাহলে আমাকে 5টা ভেরিয়েবলকে ডিক্লেয়ার করতে হবে ইন টাইপের বা ফ্লোট টাইপের। আমি তখন ইন্টিজার এ কমা বি কমা সি কমা ডি ই বলে আমি তখন 5টা ভেরিয়েবলকে ডিক্লেয়ার করছি, যে যাতে আমাকে 5টা ভ্যালুকে আমাকে স্টোর করতে হবে, কারণ আমাকে 5টা নাম্বারের মধ্যে অ্যাডিশন করতে হবে। আর আমি আরেকটা ভেরিয়েবল নিলাম সাম বলে, যার মধ্যে হয়তো রেজাল্টটাকে আমরা স্টোর করবো। এবার আমি হয়তো এ বি সি ডি ই আমি প্রিন্টএফ স্ক্যানএফ করে আমি 5টা ভ্যালুকে ইউজারের কাছ থেকে ইনপুট নিয়ে তারপরে সাম ইজ ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই করে আমি অ্যাডিশনটা পারফর্ম করছি, দেন সামটাকে ডিসপ্লে করছি প্রিন্টএফ স্টেটমেন্টের থ্রু দিয়ে। তাহলে এখন 5টা নাম্বার বলে হয়তো আমরা 5টা ভেরিয়েবলকে নিয়ে কাজ করতে পেরেছি। যদি নাম্বারটা আমার কাছে 50টা নাম্বারের মধ্যে যদি আমাকে অ্যাডিশন করতে বলে, তাহলে 50টা ভেরিয়েবলকে ডিক্লেয়ার করা নিশ্চয়ই নট এ ম্যাটার অফ জোক। তাহলে 50টা ভেরিয়েবল ডিক্লেয়ার করা কিন্তু খুব ট্রাবল অ্যান্ড কাম্বারসাম। তখন আমরা চিন্তা ভাবনা করলাম যে এমন কি কোনো প্রসিডিওর আছে যেখানে একটা সিঙ্গেল ভেরিয়েবলের মধ্যে আমরা 50টা ভ্যালুকে রাখতে পারবো। তার সলিউশনসটা আমরা খুঁজে বের করলাম যে না, আমাদের একটা সলিউশনস আছে যার নাম হচ্ছে, যে ভেরিয়েবলটার নাম হচ্ছে অ্যারে ভেরিয়েবল। যেখানে আমি একটা অ্যারেকে যখন ডিক্লেয়ার করছি তখন আমার নর্মাল ভেরিয়েবলকে যেভাবে ডিক্লেয়ার করা যায় আমি সেভাবেই ডিক্লেয়ার করছি। শুধুমাত্র আমি যতগুলো ভ্যালুকে আমি স্টোর করব আমি এই অ্যারে ভেরিয়েবলটার মধ্যে, তার সাইজটাকে আমি থার্ড ব্র্যাকেটের মধ্যে আমি এখানে স্পেসিফাই করে দিলাম যে এ অফ 50। তাহলে আমি 50টা ইন্টিজার কোনো ভ্যালুকে আমি এর মধ্যে স্টোর করতে পারবো। দ্যাট ইজ দ্য সাইজ অফ দ্য অ্যারে। আমার ভেরিয়েবলটার নাম হচ্ছে এ, আর এই 50 থার্ড ব্র্যাকেটের মধ্যে যাকে আমরা মেনশন করি দ্যাট ইজ সাবস্ক্রিপ্টেড ভেরিয়েবল বা সাবস্ক্রিপ্ট, তার ভ্যালুটা হচ্ছে 50। আমি 50টা ভ্যালুকে আমি এর মধ্যে রাখতে পারবো। সেই 50টা কোন টাইপের ভ্যালু হবে না, সবাই কিন্তু ইন্টিজার টাইপের ভ্যালু হবে। তাহলে আমরা সিমিলার টাইপের কোনো ভ্যালুকে স্টোর করার জন্য আমি একটা সিঙ্গেল ভেরিয়েবল নিয়ে কাজ করলাম।
আমি সেখানে দেখতে পাই, আমরা সবাই দেখেছি যে সেখানে হয়তো আমরা এই 50টা ভ্যালুকে আমরা ডিফারেন্ট ইন্ডেক্সে স্টোর করি, অ্যাট এ ডিফারেন্ট লোকেশনে স্টোর করি। আমার প্রথম ভ্যালুটাকে স্টোর হয় এ অফ 0-তে, আমার সেকেন্ড ভ্যালুটাকে স্টোর হয় এ অফ 1-এ, আর আমার লাস্ট যে 50 নাম্বার যে ভ্যালুটা সেটাকে আমার স্টোর হয় এ অফ 49 যে লোকেশন তার মধ্যে। তাহলে আমরা এখন একটা ভেরিয়েবলের মধ্যে আমি ডিফারেন্ট সেম টাইপের অনেক নাম্বারকে স্টোর করতে পারছি, আমাকে মাল্টিপল ভেরিয়েবলকে আমাকে ডিক্লেয়ার করতে হচ্ছে না। এটা একটা প্রবলেমকে আমাকে সলভ করে দিল। তো আমরা তো সেই নিয়ে কাজ করেছি, আমরা অ্যারে নিয়ে কাজ করেছি, আমরা 1D 2D অ্যারে, আমরা স্ট্রিং নিয়ে কাজ করেছি, আমরা ক্যারেক্টার অ্যারে নিয়ে কাজ করেছি, দ্যাট ইজ আ স্ট্রিং। এবার আমাদের তো মানুষ, তো আমাদের তো চাওয়া পাওয়ার তো শেষ নেই। এখন আমরা ভাবছি যে অ্যারের মধ্যে তো আমরা সিমিলার টাইপের নাম্বারকে নিয়ে স্টোর করতে পারি। তাহলে এমন কি কোনো প্রসিডিওর আছে বা এমন কি কোনো ভেরিয়েবল আছে যার মধ্যে আমরা ডিফারেন্ট টাইপের ভ্যালুকে স্টোর করতে পারবো? যে আমার একটাই ভেরিয়েবল থাকবে যার মধ্যে আমি ইন্টিজার নাম্বারকেও রাখবো, ফ্লোটিং পয়েন্ট নাম্বারকেও রাখবো, আবার কোনো ক্যারেক্টারকেও রাখবো, কোনো ডাবলকেও রাখবো। তার সলিউশনটা হচ্ছে যে টাইপের ভেরিয়েবলকে বা যে টাইপের ভেরিয়েবলকে নিয়ে আমরা ডিফারেন্ট টাইপের ভ্যালুকে স্টোর করতে পারি সেই টাইপের ভেরিয়েবলকে বলা হয় স্ট্রাকচার ভেরিয়েবল, দ্যাট ইজ কল্ড স্ট্রাকচার। এই স্ট্রাকচারের মধ্যে আমরা ডিফারেন্ট টাইপের ভ্যালুকে স্টোর করতে পারি। তাহলে ডিফারেন্ট টাইপের ভ্যালুকে বলা হয় হেটেরোজিনিয়াস টাইপ অফ ডেটা, আর সিমিলার টাইপের ভ্যালুকে বলা হয় হোমোজিনিয়াস টাইপ অফ ডেটা। তার জন্য অ্যারেকে বলা হয় হোমোজিনিয়াস ডেটা স্ট্রাকচার, যেটা আমরা আগে পড়ে এসেছি। তাহলে এখন এই স্ট্রাকচারের মধ্যে আমরা ডিফারেন্ট টাইপের ডেটাকে স্টোর করতে পারি বা ডিফারেন্ট টাইপের ভ্যালুকে স্টোর করতে পারি। তাহলে এই স্ট্রাকচার কেমন দেখতে হয়, বা একটা স্ট্রাকচার ভেরিয়েবলকে আমরা কিভাবে ডিক্লেয়ার করব? না, একটা স্ট্রাকচারকে ডিক্লেয়ার করার জন্য বেসিক্যালি সিতে আমাদের 32টা কিওয়ার্ড থাকে, 32 নাম্বার অফ কিওয়ার্ড আর অ্যাভেলেবল ইন সি। তো সেই 32 কিওয়ার্ডের মধ্যে আমাদের একটা কিওয়ার্ডের নাম ছিল, তার নাম ছিল স্ট্রাক্ট, STRUCT। তাহলে আমি এখন এই স্ট্রাক্ট কিওয়ার্ড দিয়ে আমরা কোনো স্ট্রাকচার ভেরিয়েবলকে বা কোনো স্ট্রাকচারকে আমরা ডিক্লেয়ার বা ডিফাইন করতে পারি। তার জন্য আমাকে কি লিখতে হবে না, স্ট্রাক্ট লেখার পর আমাকে একটা নাম দিতে হবে। আমি নাম দিলাম হয়তো স্টুডেন্ট, আমার স্ট্রাকচারটার নাম হচ্ছে স্টুডেন্ট। তার একটা স্টুডেন্টের তার তো ডিফারেন্ট টাইপের ভ্যালু থাকতে পারে, একটা স্টুডেন্টের নাম থাকতে পারে, তার নামটা হচ্ছে স্ট্রিং টাইপের ডেটা। একটা স্টুডেন্টের রোল নাম্বার থাকতে পারে, তার রোলটা হচ্ছে কোনো ইন্টিজার টাইপের ডেটা। একটা স্টুডেন্টের তোমার ফোন নাম্বার থাকতে পারে, সেটা হচ্ছে একটা লং এন্ড টাইপের ডেটা। একটা স্টুডেন্টের তোমার পার্সেন্টেজ অফ মার্কস থাকতে পারে, যেটা কিন্তু একটা ফ্লোটিং পয়েন্টের ডেটা। তাহলে এখন এই এতগুলো অ্যাট্রিবিউটকে বা এতগুলো ফিল্ডকে আমরা যদি স্টোর করতে চাই এই স্টুডেন্ট স্ট্রাকচারের মধ্যে, তাহলে সেটা কিন্তু আমরা করতে পারি, যেহেতু আমরা এখানে স্ট্রাকচার ইউজ করছি। আমি তখন কি করলাম না, আমি তখন প্রথমে নামটাকে স্টোর করব। আমি তখন লিখছি ক্যারেক্টার নেম অফ 30, মানে আমি একটা স্টুডেন্টের নামকে রাখবো, সাইজটা দিলাম 30 ক্যারেক্টারের মধ্যে আমার তো নেমটা ইজিলি হয়ে যাবে। আমি তার রোল নাম্বারকে স্টোর করব, আমি তার টাইপটা তখন নিচ্ছি ইন্টিজার, আমি লিখছি ইন্ট রোল। দ্যাট ইজ দ্য ডিফারেন্ট টাইপ অফ ডেটাকে আমি স্টোর করছি কিন্তু স্ট্রাকচারের মধ্যে। আমি ফ্লোটের মধ্যে নিচ্ছি, ফ্লোট দিয়ে ডিক্লেয়ার করছি পার্সেন্টেজ অফ মার্কস, যে 98.4% পেয়েছে, তাহলে আমি সেই 98.4%টাকে আমি তার মধ্যে রাখবো, এই পিএম এর মধ্যে রাখবো। দিয়ে আমি এখন স্ট্রাকচারটাকে আমি এখন শেষ করে দিলাম। আর স্ট্রাকচার শেষ করতে গেলে আমাকে কার্লি ব্রেসেসটাকে শেষ করার পর একটা সেমিকোলন দিতে হয়, দ্যাট ইজ দ্য সিনট্যাক্স অফ স্ট্রাকচার ডিক্লারেশন। তাহলে স্ট্রাকচারকে ডিক্লেয়ার করছি আমরা স্ট্রাক্ট কিওয়ার্ড দিয়ে। আমার স্ট্রাকচারটার নাম হচ্ছে স্টুডেন্ট, আমি স্টুডেন্ট নামটা কিন্তু আমার দেওয়া, তোমরা চাইলে কোনো এমপ্লয়ি, কোনো বুকস, ডিফারেন্ট টাইপের তোমরা স্ট্রাকচার তৈরি করতে পারো। আর একটা স্ট্রাকচারের মধ্যে আমার কি থাকছে, ডিফারেন্ট টাইপের ভেরিয়েবল থাকছে, যাকে বলা হয় হেটেরোজিনিয়াস টাইপ অফ ডেটা। আমরা চাইলে এখানে আরো অনেক মেম্বারকে অ্যাড করতে পারি। তাহলে এই যে নেম, রোল নাম্বার, পার্সেন্টেজ অফ মার্কস, এগুলোকে বলা হয় স্ট্রাকচার মেম্বার, এগুলোকে বলা হয় স্ট্রাকচার মেম্বার বা মেম্বার্স অফ দ্য স্ট্রাকচার, ওকে, বা মেম্বার্স বলা হয়। তাহলে এখন আমার কিন্তু স্ট্রাকচারটা কিন্তু ডিফাইন করা হয়ে গেল। এবার এই স্ট্রাকচারটাকে ডিফাইন করলে তো হবে না, আমাকে তো এই স্ট্রাকচারের প্রতিটা মেম্বারের মধ্যে আমাকে ভ্যালু ইনপুট নিয়ে আমাকে কাজ করতে হবে। তা আমি কেমন করে ইনপুট নেবো এই নেম, রোল নাম্বার, পার্সেন্টেজ অফ মার্কস এর মধ্যে? বা আমি কি করে সেই ইনপুটটা নেওয়ার পর আমি নেমটাকে কিভাবে ডিসপ্লে করবো, আমি রোলকে কিভাবে ডিসপ্লে করবো, আমি কিভাবে পার্সেন্টেজ অফ মার্কসকে ডিসপ্লে করবো? তো সেটা আমরা দেখবো একটা প্রোগ্রামের থ্রু দিয়ে, যে কি করে স্ট্রাকচারের মেম্বারগুলোকে আমরা অ্যাক্সেস করতে পারি। আমি তো দেখালাম ডেফিনেশনসটা বা কি করে ডিফাইন করতে হয় কোনো স্ট্রাকচারকে। এখন আমরা দেখবো যে কি করে আমরা এগুলোকে অ্যাক্সেস করবো স্ট্রাকচারের মেম্বারগুলোকে, ওকে। তো তার জন্য আমি এখানে একটা ছোট্ট এক্সাম্পল নিয়ে আমরা সেই কাজটাকে করার চেষ্টা করবো, যে কি করে স্ট্রাকচারের প্রতিটা মেম্বারকে আমরা অ্যাক্সেস করবো, ওকে। তো আমি এই এক্সাম্পলটা আমি দেখাচ্ছি
তার জন্য আমি জাস্ট অনলাইন কম্পাইলারটা একটু ওপেন করে নিই, আমাকে একটু টাইম দাও, কয়েক সেকেন্ড আমাকে টাইম দাও। ওকে, কয়েক সেকেন্ড আমাকে টাইম দাও, তারপর আমি এক্সাম্পলটা আমি দেখাচ্ছি। ওকে, ওকে, সরি ফর ইন্টারাপশন, চলো আমরা এবার একটা ছোট্ট এক্সাম্পল দেখবো যেখানে আমরা স্ট্রাকচার নিয়ে আমরা কাজ করবো। ওকে, আমরা ছোট্ট একটা এক্সাম্পল দেখবো। আমি একটা সিম্পল একটা সি এর কোড লিখবো যেখানে আমরা স্ট্রাকচারটাকে আমরা ব্যবহার করবো। ওকে, তো সিম্পল একটা সি এর একটা প্রোগ্রাম। ওকে, এই একটা প্রোগ্রাম দিয়ে আমরা পুরো স্ট্রাকচারের কনসেপ্টটাকে আমরা দেখার চেষ্টা করবো, আমাদের আর কিছু কোনো প্রবলেম হবে না এটাকে দেখার পর। ওকে, চলো আমি প্রথমে আমাদের সি প্রোগ্রামে আমরা সবাই জানি যে ফার্স্ট আমাদের হেডার ফাইল ইনক্লুশন থাকে, তো ফার্স্ট আমরা হ্যাশ ইনক্লুড আমার হেডার ফাইলটাকে ফার্স্ট আমরা ইনক্লুড করছি stdio.h। ওকে, তারপর আমাদের স্ট্রাকচারটা ডেফিনেশনস থাকছে যে স্টার্ট স্টুডেন্ট, আমি চাইলে অন্য কোনো নামে আমি স্ট্রাকচারটাকে ডিফাইন করতে পারি, সেটাতে কোনো সমস্যা নেই। আমার এখানে তোমার 3টে মেম্বার আছে, আমি ধরে নাও এখানে তোমার 2টো মেম্বার নিয়ে কাজ করছি, ইন্টিজার রোল আর হচ্ছে ফ্লোট পার্সেন্টেজ অফ মার্কস। আমি কোডটার সাইজটাকে কমানোর জন্য আমি 2টো মেম্বার নিয়ে কাজ করছি। মানে দেখাবো যে আমরা যেখানে আমরা মাল্টিপল টাইপের ডেটাকে আমরা স্টোর করতে পারি। ওকে, তো আমার স্ট্রাকচারটা ফার্স্টে ডিফাইন করা হয়ে গেল। ওকে, এবার আমরা মেন ফাংশন লিখবো। ওকে, মেন ফাংশন ভয়েড মেন বা ইন্ট মেন আমরা যা খুশি লিখতে পারি, ভয়েড মেন বা ইন্ট মেন। ওকে, যেটা খুশি লিখতে পারি আমরা, আমি ভয়েড মেনই লিখছি, ভয়েড মেন। এবার প্রথমে আমাকে যে কাজটা করতে হয় সেটা হচ্ছে যে এই স্ট্রাকচার টাইপের আমাকে একটা ভেরিয়েবল তৈরি করতে হবে। তাহলে আমার স্ট্রাকচারটার নাম কি স্টুডেন্ট, তাহলে এই স্টুডেন্ট টাইপের আমাকে একটা ভেরিয়েবল তৈরি করতে হবে। কি আমি কেমন করে তৈরি করব না, স্টার্ট স্টুডেন্ট, আমার স্ট্রাকচারটার নাম হচ্ছে স্টুডেন্ট, আমি তার আন্ডারে একটা ভেরিয়েবল তৈরি করব, তার নাম দিলাম এসটি। এই এসটি কিন্তু আমার ভেরিয়েবলটার নাম, স্ট্রাকচার ভেরিয়েবলটার নাম কিন্তু হচ্ছে এসটি। ওকে, আমি এসটি থ্রু দিয়ে এখন এই রোল আর পার্সেন্টেজ অফ মার্কসটাকে আমরা অ্যাক্সেস করতে পারবো। আমি এখন ইউজারের কাছ থেকে ইনপুট নেব যে একটা স্টুডেন্টের রোল নাম্বারকে আর পার্সেন্টেজ অফ মার্কসকে। আমি তার জন্য প্রিন্টএফ করে ইউজারকে বলছি যে এন্টার দ্য রোল অফ এ স্টুডেন্ট। আমি এখন প্রিন্টএফ করে ইউজারকে বলছি যে এন্টার দ্য রোল, ডবল কোটেশন শেষ, কমা, আমি তাকে এবার স্ক্যান করবো রোলটাকে, স্ক্যানার দিয়ে আমরা রিড করি ইউজারের কাছ থেকে কোনো ইনপুটকে। আমি কি লিখবো, পার্সেন্টেজ ডি অবভিয়াসলি কারণ যেহেতু ইন্টিজার। এবার কি লিখবো, অ্যাম্পারসেন্ট কি লিখবো, এবার জাস্ট রোল লিখবো, আমাকে তো রোলের মধ্যে রাখতে হবে ডেটাটাকে। আমি কিন্তু রোল লিখলে কিন্তু কাজ করবে না, আমি যেহেতু ওই স্ট্রাকচারটার একটা ভেরিয়েবল তৈরি করেছি এসটি, আমাকে কিন্তু এখন এই সমস্ত মেম্বারগুলোকে, স্ট্রাকচারের সমস্ত মেম্বারগুলোকে আমাকে এখন অ্যাক্সেস করতে হবে এই এসটি ডট রোল, এসটি ডট পার্সেন্টেজ অফ মার্কস। তাহলে এখন তোমার স্ক্যান করবো কার মধ্যে, এসটি ডট রোলের মধ্যে। ওকে, আমি ডট দিয়ে কিন্তু মেম্বারগুলোকে আমি অ্যাক্সেস করছি। দেখো এসটিটা হচ্ছে আমার ভেরিয়েবলটার নাম স্ট্রাকচারের, আর আমি কিন্তু রোল আর পার্সেন্টেজ অফ মার্কসটাকে অ্যাক্সেস করছি কিন্তু এসটি ডট অপারেটর দিয়ে। এটাকে বলা হয় ডট অপারেটর, কিন্তু ডট কিন্তু নিজে ইটসেলফ একটা। তাহলে আমার কিন্তু নাম্বারটা, তুমি যে নাম্বারটা ইনপুট করবে রোল নাম্বারটা, সেটা গিয়ে কিন্তু এসটি ডট রোলের মধ্যে কিন্তু স্টোর হয়ে গেল। তাহলে এখন আমার এই প্রোগ্রামের মধ্যে কোনো ভেরিয়েবল কিন্তু রোল বলে নেই, কোনো ভেরিয়েবল কিন্তু পার্সেন্টেজ অফ মার্কস বলে নেই, সব কিন্তু এখন তোমার রিনেম হয়ে গেছে এসটি ডট রোল, এসটি ডট পিওএম। যদি তুমি এসটির পরিবর্তে যদি তুমি এখানে এসটি ওয়ান করতে, তখন তোমার এসটি ওয়ান ডট রোল হতো, তখন তোমার এসটি ওয়ান ডট পিওএম হতো। তুমি যেমন ভেরিয়েবলের নাম দেবে, এই নামটা কিন্তু তোমার উপর ডিপেন্ড করছে তুমি কি নাম দেবে। ওকে, তো আমার প্রথমে রোলটা ইনপুট নেওয়া হয়ে গেল, আমি এরপর ইনপুট নেবো পার্সেন্টেজ অফ মার্কসটাকে, আমি আবার প্রিন্টএফ করছি, আমি একটা প্রিন্টএফ করেও কাজটা করতে পারতাম। এন্টার দ্য পার্সেন্টেজ অফ মার্কস, এন্টার দ্য পার্সেন্টেজ অফ মার্কস অফ এ স্টুডেন্ট, আমি পুরোটা কথাটা লিখছি না। দেন তাকে আমি স্ক্যান করব, আমি কোনো ফ্লোটিং পয়েন্ট নাম্বারকে স্ক্যান করতে গেলে পার্সেন্টেজ এফ ব্যবহার করা হয়, সেই সমস্ত রুলসগুলো আমার সবই সেম। আমি এবার তোমার স্ক্যান করবো কার মধ্যে, অ্যাম্পারসেন্ট এসটি ডট পার্সেন্টেজ অফ মার্কস, এসটি ডট পার্সেন্টেজ অফ মার্কস। ঠিক আছে, আমার স্ক্যান করা কমপ্লিট। আমি আবার ডিসপ্লে করব তুমি যে রোল নাম্বারটা ইনপুট করেছো স্টুডেন্টের,
তুমি যে পিওএমটা ইনপুট করেছো স্টুডেন্টের, আমি সেই রোলটাকে ডিসপ্লে করব আর আমি সেই পার্সেন্টেজ অফ মার্কসটাকে ডিসপ্লে করব। আমি এবার লিখছি প্রিন্টএফ, প্রিন্টএফ করে ডিসপ্লে করছি। প্রিন্টএফ আমি ফার্স্ট তোমার ডিসপ্লে করছি রোল নাম্বার। আমি এখানে একটা বড় করে মেসেজ দিচ্ছি, রোল নাম্বার ইকুয়ালস টু পার্সেন্টেজ ডি ডবল কোটেশন কমা। আমি এবার ডিসপ্লে করছি এসটি ডট রোল। ওকে, আমি এসটি ডট রোলের মধ্যে আমি ইনপুট নিয়েছি, তাহলে আমাকে ডিসপ্লে করতে হবে কোনটাকে? এসটি ডট রোলটাকে। এখন কিন্তু রোল বলে কোনো ভেরিয়েবল নেই, এখন তোমার কিন্তু এসটি ডট রোল বলে না, তার নামটা হয়ে গেছে এসটি ডট রোল। এখন শুধু পিওএম বলে কোনো ভেরিয়েবল নেই, তার নামটা কিন্তু এখন রিনেম হয়ে গেছে এসটি ডট পিওএম। ওকে, আমি তারপরে তোমার ডিসপ্লে করব প্রিন্টএফ পার্সেন্টেজ অফ মার্কসটাকে ডিসপ্লে করব। প্রিন্টএফ পিওএম ইকুয়ালস টু, এটা মেসেজটা, ইকুয়ালস টু পার্সেন্টেজ অফ এফ। আমি এখন ডিসপ্লে করছি এসটি ডট পিওএম। তাহলে তুমি যে রোলটা ইনপুট করেছো, যে রোলটা তোমার এসটি ডট রোলের মধ্যে স্টোর হয়েছে, এটা এখন ডিসপ্লে হবে। আর তুমি যে পার্সেন্টেজ অফ মার্কসটাকে ইনপুট করেছো, সেটাকে তোমার এখন ডিসপ্লে হবে। যে আমি কি করলাম, আমি যেহেতু ভয়েড মেন করেছি, আমাকে রিটার্ন জিরো করার দরকার নেই, আমি এখন প্রোগ্রামটাকে গিয়ে এখানে শেষ করে দিলাম। এই হচ্ছে আমাদের স্ট্রাকচারের একটা প্রোগ্রাম, যার থ্রু দিয়ে আমরা মাল্টিপল বা ডিফারেন্ট টাইপের ভ্যালুকে বা ডিফারেন্ট টাইপের ডেটাকে আমরা স্টোর করতে পেরেছি এটা কোনো স্ট্রাকচারের মধ্যে। আর সেই স্ট্রাকচারের মধ্যে মেম্বারগুলোকে আমরা অ্যাক্সেস করেছি সেই স্ট্রাকচারে কোনো ভেরিয়েবল তৈরি করে। এবার এই ভেরিয়েবলটা আমাদের কেন তৈরি করতে হয়? কারণ স্ট্রাকচারকে ডিরেক্ট দিয়ে আমি কোনো কাজ করতে পারি না, এই স্ট্রাকচারের নাম দিয়ে কিন্তু আমি ডিরেক্ট কোনো কাজ করতে পারবো না, আমাকে এর ভেরিয়েবল তৈরি করে নিয়ে আমাকে কাজ করতে হবে। তাহলে এখন এই স্ট্রাকচারের মধ্যে আমার যে রোল আর পার্সেন্টেজ অফ মার্কসটা আছে, এরা কিন্তু বাই ডিফল্ট এরা কিন্তু পাবলিক। পাবলিক মানে হচ্ছে যে আমি মেন প্রোগ্রামের মধ্যে আমি রোল আর পিওএম কে দেখো আমি কিন্তু অ্যাক্সেস করেছি। আমার কিন্তু কোনো কোনো ট্রাবল আমার পেতে হয়নি যে রোলকে আর পিওএম কে অ্যাক্সেস করার জন্য, আমি কিন্তু খুব ইজিলি কিন্তু এটাকে আমি অ্যাক্সেস করতে পেরেছি। কিন্তু যদি এই রোল আর পার্সেন্টেজ অফ মার্কস যদি আমার প্রাইভেট থাকতো, তাহলে কিন্তু এই রোলকে আর পিওএম কে কিন্তু আমরা অত সহজে কিন্তু অ্যাক্সেস করতে পারতাম না। তার মানে তোমার দুটো কথা বললাম, একটা বললাম পাবলিক আর একটা বললাম প্রাইভেট। এই পাবলিক আর প্রাইভেট আর একটা হচ্ছে প্রোটেক্টেড, এই তিনটাকে বলা হয় অ্যাক্সেস স্পেসিফায়ার। আমরা সি প্লাস প্লাসে বা আমরা যখন জাভা পড়বো তখন দেখবো যে এই পাবলিকের কি গ্রুপ মানে কি সিগনিফিকেন্স, এই প্রাইভেটের কি সিগনিফিকেন্স। পাবলিক মানে হচ্ছে তাকে তোমার সবাই অ্যাক্সেস করতে পারবে। প্রাইভেট মানে হচ্ছে যদি আমার কাছে কোনো প্রাইভেট মেম্বার থাকে, তাহলে আমি ছাড়া আমার ওই প্রাইভেট মেম্বারটাকে আর কেউ অ্যাক্সেস করতে পারবে না। কিন্তু যদি আমার কাছে পাবলিক মেম্বার থাকে, তাহলে কিন্তু তোমার সমস্ত ইউজার তাকে কিন্তু অ্যাক্সেস করতে পারবে। তাহলে এই পাবলিক প্রাইভেট প্রোটেক্টেড এই তিনটে অ্যাক্সেস স্পেসিফায়ার দিয়ে কিন্তু সি প্লাস প্লাস এ ক্লাস বা জাভার ক্লাস কিন্তু তারা কিছুটা হলেও সিকিউরিটি কনসেপ্টটাকে কিন্তু তারা ইমপ্লিমেন্ট করতে পারে। তো সেটা আমরা আসবো অ্যাক্সেস স্পেসিফায়ার যখন পড়বো জাভাতে, সেই কনসেপ্টটা আমি এখন আসবো। আমি এটাকে নিয়ে এখন কিন্তু কোনো ডিসকাশন করতে চাইছি না, আমরা এখন সিতে আছি, আমরা কিন্তু এখন সি প্লাস প্লাসও নেই, জাভাতেও নেই। তাহলে এই প্রোগ্রামটা সবাই বুঝতে পেরেছে, এটা আমরা রান করে দেখবো যে কিভাবে কাজ করছে আমার এই প্রোগ্রামটা। তারপরে এখান থেকে আমি ক্লাসের কনসেপ্টটাকে আমরা ডিরাইভ করবো। এটা সবাই বুঝতে পেরেছো কিভাবে কাজ করছে প্রোগ্রামটা? হ্যাঁ, এক প্রকার টাইপ। তো তোমার তাই বলছি, তোমার টাইপ তারপরে ভেরিয়েবল। আমরা কেমন করে ডিক্লেয়ার করি কোনো ভেরিয়েবলকে? ইন্ট তারপরে ভেরিয়েবলের নাম দিই। তাহলে এখানে স্টুডেন্টটা হচ্ছে আমার টাইপটা, একটা স্ট্রাকচার টাইপ, তার ভেরিয়েবলটা কি নাম না এসটি। আমি এসটি থ্রু দিয়ে সেই স্ট্রাকচারের সমস্ত মেম্বারকে আমি অ্যাক্সেস করব। তার জন্য আমি এখানে এসটি নাম দিয়েছি। এসটির পরিবর্তে তুমি যা খুশি নাম দিতে পারো, তাতে কিছু যায় আসে না। ওকে, তাহলে আমরা এটা এই কনসেপ্টটাকে ইউজ করে আমরা ছোট্ট একটা প্রোগ্রাম করব সিতে, যে স্ট্রাকচারের মেম্বারগুলোকে আমরা কিভাবে অ্যাক্সেস করতে পারি। ঠিক আছে, স্ট্রাকচারের মেম্বারগুলোকে আমরা কিভাবে অ্যাক্সেস করতে পারি, আমি ছোট্ট একটা আমরা এখানে প্রোগ্রাম করব। আমার এখানে সি প্লাস প্লাস কম্পাইলারটা ওপেন করা আছে, আমি এখানে সি কম্পাইলারটা একটু ওপেন করি। ওকে, চলো আমরা এটাকে একটু জাস্ট দেখার চেষ্টা করব যে কিভাবে কাজ করে, তবে আমরা তারপরে ক্লাসে আমরা ফিরে আসবো। তো ফার্স্ট আমাকে স্ট্রাকচারটাকে ডিফাইন করে নিতে হবে। স্ট্রাকচারকে ডিফাইন করার জন্য দেখো আমি এখানে স্ট্রাক্ট কি নাম দিয়েছিলাম, স্টুডেন্ট। ওকে, স্ট্রাক্ট স্টুডেন্ট দিয়েছি, তার মধ্যে কি ছিল ইন্ট ইন্ট রোল। ওকে, তারপর আমাদের কি ছিল ফ্লোট পার্সেন্টেজ অফ মার্কস। ওকে, দেন আমি স্ট্রাকচারটাকে তোমার বাইরে বেরিয়ে শেষ করার সময় কি বলেছি, একটা সেমিক্লোন দিতে হবে আমাকে। সেমিক্লোন দিলাম। এবার আমি মেন ফাংশনের মধ্যে গিয়ে কি করব, এই স্ট্রাকচারের একটা ভেরিয়েবল তৈরি করব। তাহলে স্ট্রাক্ট স্টুডেন্ট, আমার টাইপটা হচ্ছে স্ট্রাক্ট স্টুডেন্ট, তারপরে আমি তার নামটা দিলাম এসটি। ওকে, এসটি। ওকে, এবার এই এসটির হেল্প নিয়ে আমি রোল আর পার্সেন্টেজ অফ মার্কসকে আমরা অ্যাক্সেস করতে পারবো।
তাহলে কিভাবে অ্যাক্সেস করবো? আমি এবার ইনপুট নিচ্ছি প্রিন্টএফ আমি এবার ইনপুট নিই ইউজারের থেকে যে এন্টার the roll of a student, enter the roll number of a student ওকে। আমি তারপর এটাকে স্ক্যান করব, আমি এটাকে স্ক্যান করছি বাই ইউজিং আ স্ক্যানএফ ফাংশন। আমি স্ক্যানএফ ফাংশন দিয়ে এটাকে স্ক্যান করছি %d অ্যাম্পারসেন্ট যেমন ইউজ হয় নর্মাল ক্ষেত্রে আমার একইভাবে অ্যাম্পারসেন্ট ইউজ হচ্ছে। আমি এবার কি লিখছি st.roll আমি এখানে যেমন রোলটাকে আমি যেভাবে নিয়েছি যে কেসে নিয়েছি আমার কিন্তু এখানে রোলটা কিন্তু সেম কেসেই আমাকে লিখতে হবে, ঠিক আছে। আমি দেখো সব কিন্তু স্মলে নিয়েছি ROLL আমি এখানে তোমার কিন্তু স্মলে লিখতে হবে, যেটা আমাদের রুলস দিয়ে ওকে। ভেরিয়েবল নেমের যে নেমিং কনভেনশন সেটা আমরা দেখেছি। স্ক্যানএফটা আমার স্পেলিংটা ভুল করেছি, স্ক্যানএফের স্পেলিংটা আমরা ভুল করেছি স্ক্যানএফ ওকে। এবার আমরা আবার ইনপুট নেব পার্সেন্টেজ অফ মার্কসটাকে। আমি এটাকে কপি করে নিই, কোডটাকে জাস্ট কপি করে নিই। Enter the percentage of marks বা POM of a student, st.pom আর একটা পার্সেন্টেজটাকে ডিটাকে চেঞ্জ করে আমরা পার্সেন্টেজ এফ করে দেবো ওকে, পার্সেন্টেজ এফ করে দেবো, ঠিক আছে। আমার ইনপুট নেওয়া কমপ্লিট। আমি এবার ডিসপ্লে করবো যেটাকে ইনপুট নিলাম রোল আর পার্সেন্টেজ অফ মার্কসটাকে, সেই দুটোকে আমরা এখন ডিসপ্লে করবো। আমি আবার প্রিন্টএফ ফাংশন ব্যবহার করবো ডিসপ্লে করার জন্য। আমি এখান থেকে প্রিন্টএফটাকে কপি করে নিচ্ছি, কপি করে নিয়ে আমি এখানে এবার লিখছি আমি এবার এখানে পেস্ট করলাম, পেস্ট করে আমি এটাকে এবার আমার মতো করে সাজিয়ে লিখবো, ঠিক আছে। দ্য রোল নাম্বার অফ আ স্টুডেন্ট, দ্য রোল নাম্বার অফ এ স্টুডেন্ট কোলন দিয়ে লিখছি %d। এবার কাকে ডিসপ্লে করব? আমি কার মধ্যে ইনপুট নিয়েছি st.roll এর মধ্যে, আমি এখন নিশ্চয়ই st.roll কে ডিসপ্লে করব, তার মধ্যে আমার তো ভ্যালুটা স্টোর করা আছে। আর ফাইনালি আমরা ডিসপ্লে করবো পার্সেন্টেজ অফ মার্কসটাকে। আমি এই প্রিন্টএফটাকে কপি করে নিই, কপি করে দিয়ে আমি এটাকেও এবার পেস্ট করব, ঠিক আছে। দ্য পার্সেন্টেজ অফ মার্কস আমি ক্যাপিটালে POM লিখলাম অফ এ স্টুডেন্ট পার্সেন্টেজ এফ, ঠিক আছে। আমি এখানে লিখছি st.pom ওকে। আমার প্রোগ্রাম কিন্তু কমপ্লিট, ঠিক আছে। এবার এই কোডটাকে আমরা রান করে দেখবো কোডটা আমাদের রান করে কিনা, না অন্য কিছু সিনট্যাক্স আমাকে ব্যবহার করতে হয় কিনা, না এই কোডটা আমাদের ঠিক আছে কিনা, সেই কোডটাকে আমরা একটু এবার রান করবো। রান করলে আমাকে কি দেখাবে কোডটা? রান করে আমাকে কি দেখাবে বলো, কি দেখাবে? ফার্স্ট আমাকে কি দেখাবে আউটপুটে, কি বলবে আমাকে ফার্স্টে? এন্টার দ্য রোল অফ আ স্টুডেন্ট ওকে, এন্টার দ্য রোল অফ এ স্টুডেন্ট। দেখা যাক আমার কোডটা রান করে কিনা। ফার্স্ট দেখাচ্ছে, দেখো এন্টার দ্য রোল অফ আ স্টুডেন্ট। আমি হয়তো এখানে তোমার হয়তো আমি এখানে দিলাম হয়তো রাজদীপ, ঠিক আছে, এখানে নামটা দিলাম হয়তো রাজদীপ। দেন আমাকে দেখো কি বলছে, এটা দ্য পার্সেন্টেজ অফ এ স্টুডেন্ট, কিন্তু সেটা তো আমাকে নিচ্ছে না পার্সেন্টেজ অফ আ স্টুডেন্টটা। তো এটা কেন নিচ্ছে না? আমার তো তারপরে আমার তো স্ক্যানএফ করার পর দেখো আমার তো আমি তো আবার প্রিন্ট করেছি এটা দ্য পার্সেন্টেজ অফ আ স্টুডেন্ট, আমি সেখানে তখন st.pom করেছি, এখানে নিচ্ছে না কেন? যদি আমরা এটাকে অফলাইন কম্পাইলার ব্যবহার করি তারপর আমাকে বলবে যে এন্টার দ্য পার্সেন্টেজ অফ মার্কস অফ এ স্টুডেন্ট, আমি সেখানে হয়তো 64.2 হয়তো দেবো। তারপর আমাকে দেখাবে দ্য রোল অফ এ স্টুডেন্ট ইকুয়ালস টু দ্য, আমি এখানে ভুল করেছি, আমি রোলের জায়গায় আমি এখানে একটা নাম দিয়ে দিয়েছি। আমি কোডটাকে আরেকবার রান করি, ঠিক আছে। আমি এখান থেকে বেরিয়ে আসি, কোডটাকে আমি আরেকবার রান করি। আমি একটা স্ট্রিং দিয়ে দিয়েছি, আমাকে রোল দিতে হবে 01 ওকে। এবার কি বলছে, enter the percentage of a marks 67.87 for example ওকে, দিলাম এন্টার। দেখাচ্ছে the roll of a student equals to 1, the percentage of marks of a student equals to 67.87। পাশে তোমার কিছু ফ্র্যাকশন দিয়ে নিয়েছে, এটাকে আমরা যদি পার্সেন্টেজ 2.2 করি তাহলে কিন্তু এই পয়েন্টের পরে আমার দুটো ডেসিমেল প্লেসেস আমাকে দেখাবে, পরেগুলো কিন্তু আমাকে দেখাবে না। আমি এখানে যদি /n করে দিই একটা, তাহলে আমাকে আউটপুটটা লাইন বাই লাইন আমাকে দেখাবে, ঠিক আছে। আমি এবার কোডটাকে আবার রান করি, আবার ফার্দার রান করছি। এন্টার দ্য রোল অফ এ স্টুডেন্ট 09, দেন আমি হয়তো নেম অফ দ্য স্টুডেন্ট আমি এখানে নিচ্ছি, আমি এখানে লিখলাম হয়তো যে রিতাবন ওকে। দেন আমি এবার কোডটাকে রান করব, এন্টার। দেখাচ্ছে আমি আবার ভুল করেছি, এখানে পার্সেন্টেজ মার্কসের জায়গায় আমি এখানে নামটা দিয়ে দিয়েছি, আমি আবার রান করছি, ফার্দার রান করছি 09, আর আমার পার্সেন্টেজ অফ মার্কসটা হচ্ছে এখানে 98.76 ওকে। চলো দেখাচ্ছে
দেখো ঠিক আছে, তাহলে একটা স্ট্রাকচার কিভাবে তৈরি করা যায় আর স্ট্রাকচারের মেম্বারগুলোকে কিভাবে অ্যাক্সেস করা যায় সেটা আমরা বুঝতে পারলাম এই প্রোগ্রামের থ্রু দিয়ে। এটা সবাই বুঝতে পেরেছি যে কিভাবে কাজ করছে আমার এই প্রোগ্রামটা। হ্যাঁ, হ্যাঁ, এক্স্যাক্টলি এসটি কে আমরা কি বলবো, তাহলে এখানে স্টুডেন্টটা হচ্ছে আমার ক্লাস আর এসটিটা হচ্ছে আমার অবজেক্ট। ওকে, তাহলে একটা ক্লাসের অবজেক্ট বলতে বোঝায় একটা ক্লাসের ইনস্ট্যান্সকে বলা হয় তার অবজেক্ট। একটা ক্লাসের ইনস্ট্যান্সকে বলা হয় তার অবজেক্ট, মানে একটা ক্লাসে তোমার যা দোষ তার প্রপার্টি থাকে, যদি সেই ক্লাসের আমরা কোনো অবজেক্ট তৈরি করি তাহলে কিন্তু সেই ক্লাসের সমস্ত প্রপার্টি গুলো কিন্তু আমার সেই অবজেক্টটা পাবে। যেমন ধরে নাও ফর এক্সাম্পল, যেমন ধরে নাও তো গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডফাদার থেকে ধরে নাও হয়তো ডিরাইভ করেছি ফাদার, তার থেকে ধরে নাও তোমার ডিরাইভ করেছি হয়তো সান বা ডটার। তাহলে একটা গ্র্যান্ডফাদারের যা প্রপার্টি সেই প্রপার্টি গুলো তোমার কার কাছে থাকে, তার ফাদারের কাছে আসে। আবার ফাদারের তোমার যা প্রপার্টি সেগুলো তোমার কিন্তু কার কাছে আসে, তার সান বা তার ডটার কাছে আসে। ঠিক আছে, তাহলে আমরা এই কনসেপ্টটাকে আমরা বলছি ক্লাস এন্ড অবজেক্ট কনসেপ্ট, যে আমরা ক্লাস তৈরি করছি কিন্তু আমি এখানে সিতে আমার এটাকে আমি বলছি স্ট্রাকচার, কিন্তু এই স্ট্রাকচারের কাজটা কিন্তু অনেকটা সিমিলার টু দ্য ক্লাস অফ এ সি প্লাস প্লাস বা ইন আ জাভা। তাই যাকে আমরা স্ট্রাকচার বলছি আমাদের সিতে, সেই কনসেপ্টটাকে আমরা সি প্লাস প্লাস এ বলবো ক্লাস কনসেপ্ট, আর এই স্ট্রাকচার এগেইনস্টে আমরা তোমার যে ভেরিয়েবলটা তৈরি করছি তাকে বলা হয় অবজেক্ট। কারণ আমরা ক্লাস দিয়ে ডিরেক্টলি কোনো মেম্বারকে আমরা অ্যাক্সেস করতে পারি না জাভাতে বা সি প্লাস প্লাসে। সেই মেম্বারগুলোকে অ্যাক্সেস করতে গেলে আমাকে তার অবজেক্ট তৈরি করে বা তার ক্লোন তৈরি করে, ঠিক আছে, অ্যাকচুয়ালি বলা হয় ক্লোন, তার ক্লোন তৈরি করে কিন্তু আমরা সেই ক্লাসের সমস্ত মেম্বারগুলোকে বা সেই স্ট্রাকচারের সমস্ত মেম্বারগুলোকে আমরা অ্যাক্সেস করতে পারি। দ্যাট ইজ আ ক্লাস এন্ড অবজেক্ট কনসেপ্ট। কিন্তু আমি এটাকে কিন্তু ক্লাস আর অবজেক্ট কিন্তু আমি এখানে বলছি না, আমি এটাকে বলছি স্ট্রাকচার আর তার ভেরিয়েবল এসটি। এবার আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে আমি এখানে তো একটা স্টুডেন্টের রোল আর পার্সেন্টেজ অফ মার্কসটাকে আমি এখানে স্টোর করতে পেরেছি বা ডিসপ্লে করতে পেরেছি, তোমাকে বললাম যে তোমার ক্লাসে 50 জন স্টুডেন্ট আছে, সেই 50টা স্টুডেন্টের তুমি রোল আর পার্সেন্টেজ অফ মার্কসকে তুমি ইনপুট নিয়ে ডিসপ্লে করবে, কিভাবে করবে? তখন আমরা কি করব, তখন আমি এখানে একটা ভেরিয়েবল নিয়েছিলাম বলে আমি কিন্তু একটা স্টুডেন্টের রেকর্ডকে স্টোর করতে পেরেছি, ডিসপ্লে করতে পেরেছি। যদি আমাকে 5টা স্টুডেন্টের নিয়ে কাজ করতে হয় আমি তখন এখানে 5টা ভেরিয়েবল তৈরি করব, st1, st2, st3, st4, st5। সেই 5টা ভেরিয়েবলের থ্রু দিয়ে আমি কিন্তু 5টা স্টুডেন্টের রোল আর পার্সেন্টেজ অফ মার্কসকে আমি ইনপুট নিয়ে আমি ডিসপ্লে করতে পারবো। ফর এক্সাম্পল ধরে নাও আমি তোমার 5টা না করে আমি তোমার ধরো দুটো স্টুডেন্টের রোল আর নামকে আমি পিওএম কে আমি ইনপুট নেবো আর ডিসপ্লে করবো। তাহলে এখানে কতগুলো ভেরিয়েবল তৈরি করবো, st1, st2 করবো তো, ইয়েস অর নো? করবো। তাহলে আমি এখন প্রথম ধরে নাও, তাহলে প্রথম স্টুডেন্টের রোল আর তার পার্সেন্টেজ অফ মার্কসকে ইনপুট নেওয়ার জন্য নিশ্চয়ই আমরা এটাকে লিখবো st1, আমি এটাকে নিশ্চয়ই লিখবো st1.pom। এটা প্রথম স্টুডেন্টে তোমার রোল আমি তার পিওএম কে স্টোর করলাম, ঠিক আছে। তাহলে আমি এখানে লিখছি অফ আ ফার্স্ট স্টুডেন্ট, প্রথম স্টুডেন্টের আমি রোলকে ইনপুট নিলাম আর প্রথম স্টুডেন্টের আমি পার্সেন্টেজ অফ মার্কসকে আমি ইনপুট নিলাম অফ ফার্স্ট স্টুডেন্ট। ওকে, আমি এই স্টেপটা আমি আবার রিপিট করব, এটা কপি করলাম, এই পুরো স্টেপটাকে আমি আবার রিপিট করব, রিপিট করে আমি এখানে পেস্ট করছি, পেস্ট করলাম। আমি এখানে তোমার কি করব, সেকেন্ড স্টুডেন্টে করে দেবো। তাহলে অফ আ সেকেন্ড স্টুডেন্ট, অফ আ সেকেন্ড স্টুডেন্ট আমি এটা তখন কি লিখবো এখানে st2। তাহলে আমার সেকেন্ড স্টুডেন্টের রোল নাম্বার স্টোর হচ্ছে st2 ডট রোল এর মধ্যে, আর সেকেন্ড স্টুডেন্টের পার্সেন্টেজ অফ মার্কসটা স্টোর হচ্ছে st2 ডট pom এর মধ্যে। আমি এটা করে দিচ্ছি তোমার সেকেন্ড স্টুডেন্ট, ঠিক আছে, ACCOND সেকেন্ড স্টুডেন্ট। এবার আমি প্রথম তোমার ডিসপ্লে করছি প্রথম স্টুডেন্টের তার রোল আর তার পিওএমটাকে। আমি তোমার প্রথমে এখানে একটা প্রিন্টএফ লিখে আমি এখানে একটা মেসেজকে ডিসপ্লে করছি যে স্টুডেন্ট 1, ফর এক্সাম্পল স্টুডেন্ট 1, তার রেকর্ডকে আমি এখানে প্রথমে স্টোর করবো, /n দিয়ে লাইনটাকে আমি চেঞ্জ করলাম, ঠিক আছে, চেঞ্জ করলাম। আর যে তোমার দেখো স্টুডেন্ট 1 কে তোমার ডিসপ্লে করতে হলে কি করতে হবে, st1.roll আর st1.pom, আমার স্টুডেন্ট 1টা ডিসপ্লে হবে। আমি সিমিলার প্রিন্টএফটাকে আমি এখানে কপি করব, তিনটে প্রিন্টএফকে কপি করে আমি এখন স্টুডেন্ট 2 এর আমি রেকর্ডকে ডিসপ্লে করব।
আমি এখানে পেস্ট করছি, আমি এখানে করে দিচ্ছি তোমার স্টুডেন্ট টু করে দিচ্ছি, আমি এখানে তোমার জাস্ট চেঞ্জ করে দিচ্ছি ST2, আমি এটাকে তোমার চেঞ্জ করে দিচ্ছি ST2। ঠিক আছে, চেঞ্জ করলাম, দেখো আমি এখানেও চেঞ্জ করেছি, ওখানেও চেঞ্জ করেছি। এটা আমার স্টুডেন্ট 2, এটা আমার হচ্ছে স্টুডেন্ট 1। আমি প্রত্যেকটা লাইনের আগে একটা করে স্ল্যাশ এন দিই, যাতে লাইনটা আমরা চেঞ্জ, এটা আমাদের দিলেও হতো না দিলেও হতো, কোনো ব্যাপার না। আমি এখানেও একটু লাইনটাকে চেঞ্জ করার জন্য আমি এখানে স্ল্যাশ এনটা দিলেও হতো, আমার দেখো স্টুডেন্টের পরে কিন্তু স্ল্যাশ এনটা দেওয়া আছে। তাহলে এখন এই কোডটাকে যদি আমরা রান করি, তাহলে নিশ্চয়ই আমরা তোমার দুটো স্টুডেন্টের আমি নেম আর রোল আর পিওএম কে আমি ইনপুট দিতে পারবো, ডিসপ্লে করতে পারবো, ইয়েস অর নো? পারবো তো? সেম প্রসিডিউর দিয়ে পারবো। দেখো আমি কিন্তু একই কোডকে দেখো আমি জাস্ট মানে কপি পেস্ট করেছি, শুধুমাত্র আমি এখানে মেনশন করেছি যে আমার প্রথম স্টুডেন্টের রেকর্ডকে স্টোর করব ST1 এর মধ্যে, আর সেকেন্ড স্টুডেন্টের রেকর্ডকে আমি স্টোর করব ST2 এর মধ্যে। আমার এখানে রোল আর পিওএম আছে, তাই আমি তোমাকে যদি বলতাম যে একটা স্টুডেন্টের তোমার সমস্ত রেকর্ডকে তোমাকে স্টোর করতে হবে, তার নাম, তার রোল নাম্বার, তার পিওএম, তার সেমিস্টার 1 এর মার্কস, তার সেমিস্টার 2 এর মার্কস, তার সেমিস্টার 3 এর মার্কস, তুমি সবই করতে পারতে। আমি এখানে মোর দ্যান ওয়ান অ্যাট্রিবিউট দিয়ে কিভাবে কাজ করা যায় বলে আমি এখানে দুটো অ্যাট্রিবিউট দিয়ে আমি কাজ করেছি, ডিফারেন্ট টাইপের, একটা ইন্টিজার, একটা হচ্ছে ফ্লোট। তাহলে আমরা স্ট্রাকচারের মধ্যে আমরা ডিফারেন্ট টাইপের ভ্যালুকে স্টোর করে রাখতে পারছি, তার একটা এভিডেন্স যে আমরা একটা স্ট্রাকচারের মধ্যে আমরা হেটেরোজিনিয়াস টাইপ অফ ডেটাকে আমরা স্টোর করে রাখতে পারি। তো দ্যাট ইজ দ্য স্ট্রাকচার। আর এই সেম কনসেপ্টটাকে তোমার C++ এ বলা হয় ক্লাস। কারণ ক্লাসের মধ্যে আমার যে মেম্বার গুলো থাকে তাকে বলা হয় ক্লাস মেম্বার বা মেম্বার ভেরিয়েবল। এখানে তোমার কিন্তু রোল আর পিওএম কিন্তু মেম্বার ভেরিয়েবল, কিন্তু ক্লাসের মধ্যে কিন্তু আমার আরেকটা কনসেপ্ট থাকে যার নাম হচ্ছে ফাংশন। তাহলে ক্লাস কনসিস্ট হয় আমার মেম্বার ভেরিয়েবল আর মেম্বার ফাংশন দিয়ে, আর স্ট্রাকচার কনসিস্ট হয় অনলি মেম্বার ভেরিয়েবল দিয়ে। এখানে কিন্তু রোলটা আর পিওএমটা কিন্তু মেম্বার ভেরিয়েবল। ওকে, তাহলে এখন এই কোডটাকে আমরা রান করছি, তাহলে দুটো স্টুডেন্টের রেকর্ডকে আমরা কিভাবে ইনপুট নেব, কিভাবে ডিসপ্লে করছি, দেখো সেটা আমরা বুঝতে পারবো পুরো কনসেপ্ট। হ্যাঁ বলছি, যখন তোমাকে আমি বলেছি যে তোমাকে একটা ক্লাসের মধ্যে সমস্ত স্টুডেন্টের তোমাকে ডেটাবেসটাকে স্টোর করতে হবে, ডিসপ্লে করতে হবে, তখন তুমি করবে। মোর দ্যান ওয়ান যখন স্টুডেন্ট আসবে তখন তুমি করবে। এবার আমরা আসবো কোন সেই কোশ্চেন আমরা আসবো যে আমি স্যার এখন তো দুটো বলে না আপনি ST1 ST2 করলেন, যদি আমাকে বলে যে 50টা স্টুডেন্টের রেকর্ডকে স্টোর করতে হবে, তখন কি স্যার আমি ST1 থেকে আপ টু ST50 পর্যন্ত লিখবো? না, তখন আমরা যে কনসেপ্টটা ইউজ করবো দ্যাট ইজ অ্যারে অফ স্ট্রাকচার। আমি তখন এখানে লিখবো যে স্টার্ক স্টুডেন্ট ST of 50, তখন আমার প্রথম স্টুডেন্টের যে ইন্ডেক্সটা আসবে সেটা হচ্ছে ST of 0, তারপরে সেকেন্ড স্টুডেন্টে তোমার ইন্ডেক্সটা হবে ST of 1, আর লাস্ট স্টুডেন্টে তোমার ইন্ডেক্সটা হবে ST of 49। তখন তার থ্রু দিয়ে আমরা অ্যাক্সেসটা করব। আমি কি বারবার 50 বারকে আমি এভাবে ইনপুট নেব, ডিসপ্লে করব? আমি তখন লুপ ব্যবহার করব। দ্যাট ইজ দ্য কনসেপ্ট অফ অ্যারে অফ স্ট্রাকচার। তো সেরকম কিন্তু C++ বা জাভাতে আমাদের আছে অ্যারে অফ অবজেক্ট। কারণ যাকে আমরা এখানে ভেরিয়েবল বলছি ST, সেটা কিন্তু অ্যাকচুয়ালি অবজেক্ট আমার C++ বা জাভাতে, তা কিন্তু আমরা বলবো অ্যারে অফ অবজেক্ট। তো সেই কনসেপ্টটা আমরা C++ বা জাভাতে আমরা শিখবো। এখন আমরা শিখছি অ্যারে অফ স্ট্রাকচারটা, আমি দেখাবো কিভাবে কাজ করে অ্যারে অফ স্ট্রাকচার। তো এটা দ্য রোল অফ ফার্স্ট স্টুডেন্ট, আমি লিখলাম 1 2, প্রথম স্টুডেন্টের রোল নাম্বার, প্রথম স্টুডেন্টের পার্সেন্টেজ অফ মার্কস লিখলাম 65.98। আমাকে চাইবে আবার সেকেন্ড স্টুডেন্টের রোল নাম্বার, চাইছে 43 দিলাম রোল নাম্বার, তার মার্কস দিচ্ছি 87.98। এবার এন্টার প্রেস করলাম, দেখো আসছে আমার স্টুডেন্ট 2টা, তোমার দেখো ওই লাইনে ডিসপ্লে হয়ে গেছে। আমি স্ল্যাশ এন করে তোমার লাইনটাকে চেঞ্জ করতে পারি, যেটা আমি ওখানে স্টুডেন্ট 2 এর জায়গায় আমি আগে কোনো স্ল্যাশ এন দিইনি বলে আমাকে স্টুডেন্ট 2টা পাশেই দেখাচ্ছে। তাহলে আমরা একসাথে অনেকগুলো ডিফারেন্ট টাইপের ডেটাকে নিয়ে আমরা হ্যান্ডেল করতে পারছি। তো একটা স্ট্রাকচারের একটা স্ট্রাকচারকে ইউজ করে, ইয়েস অর নো? পারছি না পারছি। তো দ্যাট ইজ দ্য কনসেপ্ট অফ এ স্ট্রাকচার। শুধুমাত্র স্ট্রাকচার কিন্তু এখানেই থেমে নেই, এই স্ট্রাকচারের মধ্যে ডিফারেন্ট কনসেপ্ট আছে। তো এত কনসেপ্ট তো আমি এখানে তোমার পুরোটা কিন্তু দেখাতে গেলে পুরো ক্লাসটা আমার শেষ হয়ে যাবে। তো আমি তার জন্য তোমার স্ট্রাকচারের একটা ছোট্ট ভিডিও শেয়ার করবো আজকে তোমাদের ক্লাসরুমে। আমি ক্লাসরুমের লিঙ্ক আজকে দিয়ে দেবো, সবাই জয়েন করে যাবে ক্লাসরুমে আজকের মধ্যেই। আর সেই ক্লাসরুমে থেকে তোমার স্ট্রাকচারের ভিডিওটা একটু ভালো করে দেখবে, কারণ স্ট্রাকচার বুঝতে না পারলে কিন্তু ক্লাস কনসেপ্ট বোঝা কিন্তু খুব ডিফিকাল্ট। ওকে, তাহলে এই হচ্ছে আমার সি এর স্ট্রাকচারের কনসেপ্ট। তো স্ট্রাকচার যা ইউনিয়ন তাই, তাদের মধ্যে একটা স্লাইড ডিফারেন্স আছে স্ট্রাকচারের সাথে ইউনিয়নের। কারণ হচ্ছে
যে স্ট্রাকচারের ক্ষেত্রে আমার যতগুলো মেম্বার আছে, দেখো রোল আর পার্সেন্টেজ অফ মার্কস, দেখো দুটো মেম্বার আছে এখানে স্ট্রাকচারের। তাহলে এই দুটো মেম্বারের জন্য রোল, তার জন্য কিন্তু 2 বাইট স্পেস অ্যালোকেট হবে, আর ফ্লোট পার্সেন্টেজ অফ মার্কসের জন্য কিন্তু তোমার 4 বাইট স্পেস কিন্তু অ্যালোকেট হবে ইন কেস অফ স্ট্রাকচার। যদি এটা স্ট্রাকচার না হয়, যদি এটা ইউনিয়ন হতো, শুধুমাত্র আমরা স্টার্ট কিওয়ার্ডের জায়গায় শুধুমাত্র এখানে ব্যবহার করতাম ইউনিয়ন কিওয়ার্ড, UNION। তখন যদি আমরা ইউনিয়ন ব্যবহার করি, সেক্ষেত্রে কিন্তু আমার স্পেস রিকোয়ারমেন্টটা আগের মতন তোমার 2 + 4 6 বাইট না হয়ে আমার কিন্তু স্পেস রিকোয়ারমেন্টটা তোমার হয়ে যেত 4 বাইট। যে ভেরিয়েবলটার সাইজ সব থেকে ম্যাক্সিমাম, আমার দেখো রোল 2 বাইট, আমি যদি তোমার 16 যদি মেশিন ভাবি, আমার ফ্লোটের সাইজ কত 4 বাইট, তাহলে 2 আর 4 এর মধ্যে কোনটা ম্যাক্সিমাম? 4টা, ফ্লোটটা। তখন কিন্তু পিওএম এর জন্য কিন্তু শুধুমাত্র তোমার 4 বাইট কিন্তু মেমোরিতে স্পেস অ্যালোকেট করবে। তাহলে কোনটা ভালো, স্ট্রাকচার ভালো না ইউনিয়ন ভালো? আমাদের মেমোরি ইউটিলাইজেশনের দিক থেকে বা মেমোরি স্পেস রিকোয়ারমেন্টের দিক থেকে আমার অবশ্যই ইউনিয়নটা ভালো, তাই না? তাহলে স্ট্রাকচারের ক্ষেত্রে আমার প্রত্যেকটা মেম্বার ইন্ডিভিজুয়ালি কিন্তু মেমোরিতে স্পেস অকুপাই করে, কিন্তু ইন কেস অফ ইউনিয়ন আমার কিন্তু একটা কমন স্পেস রিজার্ভ হয়, ম্যাক্সিমাম যেটা সাইজ সেই স্পেসটা রিজার্ভ হয়, আর সেই কমন স্পেসের মধ্যে আমার সমস্ত ভেরিয়েবল গুলো যখন যাকে তুমি ব্যবহার করবে তখন সেই ভেরিয়েবলটা কিন্তু সেখানে স্টোর হয়ে কিন্তু কাজ করে। That is the basic difference between structure and union. স্ট্রাকচারের ক্ষেত্রে আমরা স্টার্ট কিওয়ার্ড ব্যবহার করি, আর ইউনিয়নের ক্ষেত্রে আমরা ইউনিয়ন কিওয়ার্ড ব্যবহার করি। এইটুকু আমার জাস্ট স্লাইড ডিফারেন্স। আমি এটাকে তোমার যদি চেঞ্জ করে দিই, দেখো আমি তোমার এখানে লিখছি স্ট্রাকচারের পরিবর্তে তোমার ধরো লিখলাম এখানে ইউনিয়ন। ওকে, ইউনিয়ন করলাম, তাহলে আমাকে এখানে তোমার চেঞ্জ করতে হবে, স্ট্রাকচারের পরিবর্তে আমার এখানে ইউনিয়ন লিখতে হবে, তাই না? আমি এখানে লিখছি ইউনিয়ন। তুমি কিন্তু প্রোগ্রামিং এর আউটপুটে কিন্তু কোনো ডিফারেন্স পাবে না, তুমি কিন্তু স্পেস রিকোয়ারমেন্টে তুমি কিন্তু ডিফারেন্স পাবে, কারণ আমি তোমাকে তো স্পেস রিকোয়ারমেন্ট তোমাকে এখানে দেখাতে পারবো না। আমরা দেখাতে পারি, আমরা সাইজ অফ দিয়ে আমরা স্পেসটাকে বের করতে পারি, ঠিক আছে? সাইজ অফ দিয়ে কিন্তু আমরা স্পেসটাকে বের করতে পারি। যাই হোক, তো আমি দেখো কোডটাকে রান করছি, সেম কোডটাকে দেখো রান করছি, দেখো রান করে গেছে। তাহলে তুমি নিশ্চয়ই কোনো ডিফারেন্স বুঝতে পারছো না। আগে যে কাজটা আমরা তোমার স্টার্ট কিওয়ার্ড দিয়ে করছিলাম, সেই কাজটাকে আমরা এখন ইউনিয়ন কিওয়ার্ড দিয়ে করছি, কিন্তু ইনার ডিফারেন্সটা কিন্তু স্পেস রিকোয়ারমেন্টের, যে স্ট্রাকচারের ক্ষেত্রে বেশি স্পেস লাগে আর ইউনিয়নের ক্ষেত্রে কিন্তু কম স্পেস লাগে। তার জন্য ইউনিয়ন ব্যবহার করাটা সব থেকে বেনিফিশিয়াল আমাদের সি প্রোগ্রামিং। ওকে, তো বেসিক ডিফারেন্সটা ক্লিয়ার সবার কাছে? হোয়াট ইজ স্ট্রাকচার, স্ট্রাকচার কিভাবে ডিফাইন করবো, কিভাবে নিয়ে কাজ করবো, স্ট্রাকচার কি সবার কাছে ক্লিয়ার হয়েছে? বেসিক কনসেপ্ট অফ স্ট্রাকচার ক্লিয়ার সবার কাছে? ওকে, এবার আমরা একটু সি প্লাস প্লাস এর কনসেপ্টে আসবো। এটা সি প্লাস প্লাস এর প্রোগ্রাম স্ট্রাকচারটা একটু দেখাই সবাইকে। এটা একটা সি প্লাস প্লাস এর একটা প্রোগ্রাম স্ট্রাকচার, দেখো সবাই, এটা হচ্ছে সি প্লাস প্লাস এর একটা প্রোগ্রাম, একটা স্ট্রাকচার, বেসিক প্রোগ্রাম স্ট্রাকচার। আমি কিন্তু কোনো ক্লাস এখানে ব্যবহার করিনি সি প্লাস প্লাসে, আমি ক্লাস ব্যবহার করে একটা প্রোগ্রাম দেখাবো সি প্লাস প্লাসে। আর সি প্লাস প্লাসে আমাকে যে হেডার ফাইলটাকে ইনক্লুড করতে হয় তার নাম হচ্ছে iostream.h। .h টা এখানে মেনশন করতে হয় না আপার ভার্সন অফ কম্পাইলারে, আমাকে জাস্ট মেনশন করতে হয় হ্যাশ ইনক্লুড iostream। iostream মানে হচ্ছে ইনপুট আউটপুট, IO মানে হচ্ছে ইনপুট আউটপুট, আর স্ট্রিম মানে হচ্ছে সিকোয়েন্স অফ বিট অ্যান্ড বাইটস। স্ট্রিম মানে হচ্ছে সিকোয়েন্স অফ বিট অ্যান্ড বাইট, যে বিট অ্যান্ড বাইটটা আমার সোর্স থেকে ডেস্টিনেশনে ট্রাভেল করে, দ্যাট ইজ আ স্ট্রিম। আমরা স্ট্রিমের কনসেপ্ট আমরা সি প্লাস প্লাসে আমরা ডিটেলসে পড়বো। আর আমাকে এখানে একটা নেম স্পেসকে ডিফাইন করতে হয় সি প্লাস প্লাস এর প্রোগ্রামে, নেম স্পেসটার নাম হচ্ছে std। তো যে কোনো সি প্লাস প্লাস এর প্রোগ্রামে কিন্তু আমাকে ইউজিং নেম স্পেস std কিন্তু আমাকে ইউজ করতে হবে, কারণ নেম স্পেস ব্যবহার না করলে আমরা কোনো ইনপুট আউটপুট ফাংশনকে আমরা ব্যবহার করতে পারবো না। ওকে, তো আমাকে একটা নেম স্পেস ব্যবহার করতে হবে। তো নেম স্পেসটা কেন ইউজ করতে হয় তার রিজনটা আমরা সি প্লাস প্লাসে বলবো। তো এটা হচ্ছে আমার স্ট্রাকচার। তারপর দেখো মেন ফাংশন, মেন ফাংশন তোমাদের সিতেও লাগবে, সি প্লাস প্লাসও লাগবে, জাভাতেও লাগবে। তো মেনটা কিন্তু একটা কমন ফাংশন, যেটা আমাদের সি, সি প্লাস প্লাস, জাভা সবাইতেই লাগে। ইন্ট মেন দিয়েছি, লাস্ট দেখো তোমার রিটার্ন 0 আছে, ভেরি গুড, কোনো সমস্যা নেই। এবার সি প্লাস প্লাসে কোনো মেসেজকে যখন আমরা ডিসপ্লে করি সিতে, তখন তার জন্য আমাকে ইউজ করতে হয় প্রিন্ট ফাংশন। কিন্তু সি প্লাস প্লাসে আমাকে কোনো মেসেজকে ডিসপ্লে করতে গেলে আমাকে যে অবজেক্টটা ব্যবহার করতে হয় বা যে স্টেটমেন্টটা ব্যবহার করতে হয় তার নাম হচ্ছে সি আউট স্টেটমেন্ট। আর সি আউট স্টেটমেন্টের পর না তোমার দেখো ডবল লেস দেন আছে। এই ডবল লেস দেন কে এর একটা নাম আছে, এটা কিন্তু একটা অপারেটর সি প্লাস প্লাসে। তো সি ইন দিয়ে আমরা ইনপুট নিতে পারি, সি ইন, আর সি আউট দিয়ে আমরা ডিসপ্লে করতে পারি। তাহলে সিন এর কাজটা আমরা পরের যে প্রোগ্রামটা দেখাবো সেটা আমি দেখাবো সিন দিয়ে কেমন করে আমরা ইনপুট নিতে পারি। আর সি আউট দিয়ে কিন্তু আমরা কোনো মেসেজকে ডিসপ্লে করতে পারি, সি আউট।
ওকে, তাহলে এখন যদি আমরা এটাকে ডিসপ্লে করি, আমরা যদি রান করি কোডটাকে, আমাকে হ্যালো ওয়ার্ল্ড মেসেজটা আমাকে আউটপুট স্ক্রিনে আমাকে ডিসপ্লে করবে, কারণ যেহেতু এটাকে আমরা সি আউট দিয়ে আমরা ডিসপ্লে করেছি। দেখো আমি কোডটাকে যখন জাস্ট রান করছি, আমাদের দেখাচ্ছে হ্যালো ওয়ার্ল্ড। তাহলে সি আউটটা হচ্ছে একটা আউটপুট স্টেটমেন্ট, যার থ্রু দিয়ে আমরা কোনো মেসেজকে বা কোনো ভেরিয়েবলের কোনো ভ্যালুকে আমরা ডিসপ্লে করতে পারি। ঠিক আছে, আর এই যে তোমার ডবল লেস দেন, এই ডাবল লেস দেন কে আমরা বেসিক্যালি তোমার যে অপারেটরের নামটা, তার নামটা হচ্ছে ইনসার্শন অপারেটর, আর ডবল গ্রেটার দেন কে তোমার বলা হয় এক্সট্রাকশন অপারেটর সি প্লাস প্লাসে। তাহলে ইনসার্শন অপারেটর তোমার ব্যবহার করা হয় সি আউটের সাথে, আর যখন আমরা কোনো ভ্যালুকে যখন আমরা রিড করব, ইউজারের কাছ থেকে যখন ইনপুট নেব, তখন যে আমরা অপারেটরকে ব্যবহার করব তার নাম হচ্ছে এক্সট্রাকশন অপারেটর। তো সেটাকে আমি ব্যবহার করি সি ইনের সাথে। তো আমি একটা ইনপুট নিয়ে দেখাই কিভাবে সি প্লাস প্লাস ইনপুট নিয়ে কাজ করতে হয়। আমি তোমাকে বললাম ধরো না এন্টার টু নাম্বারস, আমি ধরো অ্যাডিশনাল প্রোগ্রাম করবো। ঠিক আছে, এন্টার টু নাম্বারস। ওকে, এন্টার টু নাম্বারস, এন্টার টু নাম্বারস, এন্টার টু নাম্বারস। ওকে, আমি একটা মেসেজকে ডিসপ্লে করলাম ইউজারের কাছে। এবার ইউজার তোমার ধরো দুটো ভ্যালুকে ইনপুট দেবে, আমাকে অবশ্যই ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে। আমি তো দুটো নাম্বারকে রাখবো কোথায়, আমার তো কন্টেনার দরকার। আমি কি করছি, ইন্টিজার এ কমা বি, কারণ সি এর সমস্ত প্রোগ্রাম কিন্তু সি প্লাস প্লাসে ভ্যালিড। জাস্ট তোমাকে মাইনর চেঞ্জেস করে তোমাকে সি প্লাস প্লাস এর সিনট্যাক্স যদি তুমি ফলো করতে পারো, তোমার সমস্ত সি এর প্রোগ্রামকে তুমি সি প্লাস প্লাস দিয়ে রান করতে পারবে। তার জন্য আমরা যখন সি এর যখন কোনো প্রোগ্রাম করি, তখন তার জন্য আমরা তোমার যে কম্পাইলার গুলো ব্যবহার করি সবই কিন্তু তোমার দেখবে টার্বো সি প্লাস প্লাস, ডেপ সি প্লাস প্লাস, ওকে, অ্যানসি সি প্লাস প্লাস। ওকে, তার মানে কিন্তু সব কিন্তু তোমার সি প্লাস প্লাস এর কম্পাইলার। আর যে সি প্লাস প্লাস এর কম্পাইলার তোমার কিন্তু ক্যাপাবল ফর রানিং অল টাইপ অফ সি প্রোগ্রামস অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ সি প্লাস প্লাস প্রোগ্রাম। তার জন্য আমরা কিন্তু সমস্ত সি প্লাস প্লাস এর কম্পাইলার আমরা ব্যবহার করি। আর সি প্লাস প্লাস এর কম্পাইলার ব্যবহার করার আমরা তো অবশ্যই করি। আর সি প্লাস প্লাসে আমার যে ফাইল এক্সটেনশন হয় তার কিন্তু ডট সিপিপি, আর সির ক্ষেত্রে আমরা দেখে এসেছি তোমার ডট সি, এটা তোমার হচ্ছে ডট সিপিপি। দ্যাট ইজ আ ফাইল এক্সটেনশন অফ এ সি প্লাস প্লাস প্রোগ্রাম বা সি প্লাস প্লাস সোর্স ফাইল। এবার আমরা ইনপুট নেব এন্টার টু নাম্বারস করে, আমি ইউজারকে বললাম, যেমন করে আমি সিতে বলতাম প্রিন্টএফ এন্টার টু নাম্বারস। এবার ইউজার তোমার দুটো নাম্বারকে ইনপুট দেবে, সেই দুটো নাম্বারকে আমরা স্টোর করবো কার মধ্যে, প্রথম নাম্বারটাকে রাখবো এর মধ্যে আর সেকেন্ড নাম্বারটাকে রাখবো বি এর মধ্যে। আমি তখন কি ব্যবহার করবো, কি স্টেটমেন্ট ব্যবহার করবো, সি ইন। সি ইন দিয়ে আমরা কিন্তু এখানে ব্যবহার করতে হবে এক্সট্রাকশন অপারেটর, ডবল গেটার দেন। ঠিক আছে, আমি প্রথম নাম্বারটাকে রাখছি এর মধ্যে সেমিক্লোন, আর সেকেন্ড নাম্বারটাকে রাখছি আমি বি এর মধ্যে সেমিক্লোন। দেখো কোনো ফর্মাট স্পেসিফায়ার ইউজ করতে হয় না সি প্লাস প্লাসে। আমার ইন্টিজার এ আর বি বলে আমি কি কোথাও পার্সেন্টেজ ডি ব্যবহার করেছি, দেখো না করিনি। কোনো ফর্মাট স্পেসিফায়ার কিন্তু ব্যবহার করতে হয় না। তাহলে আমি তুমি যে দুটো নাম্বার তুমি ইনপুট দিলে, প্রথম নাম্বারটা তোমার কি স্টোর হলো কার মধ্যে, এ এর মধ্যে, আর সেকেন্ড নাম্বার তোমাকে কোথায় স্টোর হলো, বি এর মধ্যে। আমি এখন এ আর বি পেয়ে গেছি, আমি চাইলে এখন তাদের মধ্যে যে কোনো অপারেশন করতে পারি। আর যে কোনো অপারেশন করতে আমি এখানে একটা সাম বলে ভেরিয়েবল ধরে নিলাম, আমি হয়তো অ্যাডিশন করবো এ আর বি এর মধ্যে। আমি এখানে লিখছি সাম ইকুয়ালস টু এ প্লাস বি, এ প্লাস বি, আমি অ্যাডিশন করলাম। এবার আমি ডিসপ্লে করবো সামের ভ্যালু, কি দিয়ে ডিসপ্লে করবো, সি আউট দিয়ে, কারণ সি আউট আমার আউটপুট স্টেটমেন্ট। আমি লিখছি এখানে সি আউট ইনসার্শন অপারেটর, আমি এখানে তোমার লিখছি দা, একটা মেসেজ ডিসপ্লে করবো ফার্স্টে, তারপর তোমার ভেরিয়েবলের ভ্যালুটা ডিসপ্লে করবো, দা সাম অফ টু নাম্বারস কোলন। ঠিক আছে, এবার পাশে গিয়ে আবার ডবল লেস দেন দিয়ে আমি এবার দিচ্ছি ভেরিয়েবলের নামটা, তারপরে তোমার এখানে ভেরিয়েবল দিয়ে তোমার দিচ্ছি স্ল্যাশ এন। আমার স্ল্যাশ এন তোমার দিলেও হয় না দিলেও হয়, আমি এখানে সেমিকোলন দিয়ে দিলাম। তাহলে সাম অফ টু নাম্বারসটা হচ্ছে আমার মেসেজটা, আর সামের মধ্যে আমার তোমার অ্যাকচুয়াল রেজাল্টটা আছে এ প্লাস বি করে। তো সেই সামটাকে ডিসপ্লে করা মানে হচ্ছে যে সামের মধ্যে আমার যে কন্টেন্টটা আছে সেই কন্টেন্টটা আমাকে ডিসপ্লে করবে। ঠিক আছে, এখন কোডটাকে রান করি, খুব সিম্পল একটা কোড। আমরা সি আউট দিয়ে আমরা মেসেজকে ডিসপ্লে করছি, আর সি ইন দিয়ে আমরা কোনো ভ্যালুকে ইনপুট নিচ্ছি। যে কাজটা আমাদের স্ক্যানএফ করতো সিতে, সেই কাজটা কিন্তু সি প্লাস প্লাস তোমার করছে সি ইন, আর যে কাজটা আমাদের প্রিন্টএফ করতো সেই কাজটা কিন্তু এখন তোমার করছে সি আউট স্টেটমেন্ট। সি আউটের সাথে আমরা তোমার ডবল লেস দেন ব্যবহার করি, তার নাম হচ্ছে ইনসার্শন অপারেটর। আর সি ইনের সঙ্গে আমরা ব্যবহার করি ডবল গেটার দেন, যার নাম হচ্ছে এক্সট্রাকশন অপারেটর। আমি দেখো কোডটাকে আবার রান করছি, আমাকে ফার্স্টই বলবে এন্টার টু নাম্বারস, আমার আউটপুট স্ক্রিনে এন্টার টু নাম্বারস, আমি নাম্বার দিলাম 6, এন্টার দিয়ে দিলাম 8। ওকে, এবার প্রেস করলাম এন্টার, কি দেখাচ্ছে, সাম অফ টু নাম্বারস ইকুয়ালস টু 14। তাহলে আমার এর মধ্যে তোমার 6 স্টোর হয়েছে, বি এর মধ্যে আমার
8টা স্টোর হয়েছে বলেই তো আমরা সাম ইজ ইকুয়াল টু a প্লাস b করে যখন করেছি তখন নিশ্চয়ই আমার 6 প্লাস 8 করে আমার 14টা সামের মধ্যে স্টোর হয়েছে, আর সেই সামটাকে আমরা ডিসপ্লে করেছি তা একটা মেসেজ লিখে, যেটা হচ্ছে তোমার সাম অফ টু নাম্বারস কোলন দিয়ে আমাকে দেখাচ্ছে 14। ওকে, তাহলে সিম্পল এটা সি প্লাস প্লাস এর প্রোগ্রাম কেমন দেখতে হয় সবার কাছে ক্লিয়ার হয়েছে। এটা একটা সি প্লাস প্লাস এর বেসিক প্রোগ্রাম। দেখো আমি তো বললাম এটা আমি পরে ডিসকাস করবো। ইউজিং নেম স্পেস, এসিটা হচ্ছে এখন এটা একটা নেম স্পেস যার কাজটা আমরা সি প্লাস প্লাস এর মধ্যে যখন আমরা ঢুকবো তখন সেখানে আমি মেনশন করবো যে হোয়াট ইজ দ্য ফাংশন অফ নেম স্পেস। এখন তুমি এটাকে ভাবো এটা অ্যাজ এ সিনট্যাক্স যে আমাকে হ্যাশ ইনক্লুড আইস্ট্রিম লিখতে হয়, ডট এইচটা লিখলে হবে না, আর তার সঙ্গে আমাকে লিখতে হবে ইউজিং নেম স্পেস এসটিডি। তার রিজনটা কি সেটা আমরা সি প্লাস প্লাস এর মধ্যে আমরা ক্লারিফাই করবো, এখন বললে তোমরা বুঝতে পারবে না। তার জন্য একটু ইনিশিয়াল কনসেপ্ট আমরা গ্যাদার করে তারপরে আমরা নেম স্পেসের কি কাজ সেটা আমরা বলবো। ওকে, বলো বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেমন যেমন তুমি আমাকে বলো স্পেসিফিক তুমি 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 কিরকম ভাবে চাইছো ডিসপ্লে করতে। হ্যাঁ, দা সামের পরে আর তারপরে অফ টু নাম্বার থাকবে তো আবার, ওটা সেম থাকবে। বেশ, দেখো তুমি সামের পরে এটাকে তুমি ডিসপ্লে করবে, ঠিক আছে। ঠিক আছে, বোঝা গেল। হ্যাঁ, এবার দেখো এবার দেখো 6 আর 8 দিলাম। ওকে, দেখো দেখাচ্ছে। তাহলে এবার কোথায় কোথায় ডিসপ্লে করতে গেলে আমাকে কোথায় কি লিখতে হবে তার মানে আমরা বুঝতে পারলাম। সামটা আমার ভেরিয়েবল, আমি তাকে যেখানে খুশি লিখতে পারি, কিন্তু আমাকে ওই যে এক্সট্রাকশন অপারেটর আমাকে ইউজ করতে হবে, ডবল লেস দেন। তো এটাকে বলা হয় ক্যাসকেডিং, এটাকে আমরা ক্যাসকেডিং বলতে পারি। আমরা মাল্টিপল ভ্যালুকে আমরা একসঙ্গে কিন্তু ডিসপ্লে করতে পারি এই ডাবল লেস দেন দিয়ে। ওকে, যেমন ধরে নাও আমি তোমাকে যদি বলি, যে আমি ধরো সাম করছি না, আমি ধরো সাম করিনি এখানে, সাপোজ আমি সাম করিনি। ওকে, আমি তোমাকে বললাম যে এ আর বি এর ভ্যালুকে তোমাকে একটা লাইনে তোমাকে ডিসপ্লে করতে হবে। আমি এ আর বি কে আমি এক লাইনে ডিসপ্লে করবো। কিভাবে করবো? আমি এ ইজ ইকুয়াল টু আমাকে দেখাবে এর ভ্যালু, আর বি ইজ ইকুয়াল টু আমাকে দেখাবে বি এর ভ্যালু। দেখো আমি কিভাবে লিখছি, দেখো এ ইকুয়ালস টু, ঠিক আছে, ডবল লেস দেন এ। ওকে, আবার দেখো লিখছি ডবল কোটেশনের মধ্যে বি ইকুয়ালস টু, এটা আমার মেসেজ তো, তাই না? এটা আমার মেসেজ। তারপর দেখো লিখছি ডবল লেস দেন দিয়ে বি দিস এম টু। দেখো তাহলে এ ইকুয়ালস টু আমাকে দেখাবে এর ভ্যালু, বি ইকুয়ালস টু আমাকে দেখাবে বি এর ভ্যালু। দেখো রান করছি, ফার্স্ট আমাকে ইনপুট নেবে টু নাম্বারস, আমি দিলাম 56 আর দিলাম 87। ওকে, দেখো দেখাচ্ছে a is equal to 56 আর b is equal to 87। তোমার যদি মনে হয় যে স্যার আমি এখানে একটা লাইন চেঞ্জ করব, a is equal to 56 এর পর লাইন চেঞ্জ করে আমি b is equal to 87 কে দেখাবো, তখন আমরা কি করব বলো? কি করব? স্ল্যাশ এন লাগিয়ে দেবো এখানে। আমি এখানে কি লিখবো? ডবল কোটেশনের মধ্যে ব্যাকস্ল্যাশ এন, তাই না? ব্যাকস্ল্যাশ এন। দেখো এবার টু নাম্বার 76 আর দিলাম 98। ওকে, দেখাচ্ছে? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আর সি প্লাস প্লাসে তোমার স্ল্যাশ এন ব্যবহার না করেও তুমি আরেকটা স্টেটমেন্ট বা আরেকটা তোমার তুমি এখানে আরেকটা এসকেপ সিকোয়েন্স তুমি এখানে ব্যবহার করতে পারো। তার নাম হচ্ছে এন্ড এল। এন্ড এল মানে হচ্ছে এন্ড অফ দ্য লাইন। ওকে, দেখো আমি সেম কাজটা দেখো করছি এন্ড এল দিয়ে উইদাউট ইউজিং স্ল্যাশ এন। দেখো রান করছি, আমি ইনপুট দিলাম 6 আর 7। দেখো আমি এন্ড এল ইউজ করেছি, আমাকে লাইন চেঞ্জ করে দেখাচ্ছে। দেখো তো, তাই তো? তাহলে আমরা এই কাজগুলো কিন্তু আমরা করতে পারি। তাহলে অ্যাকচুয়ালি জাভা শিখতে গেলে আমাকে সি প্লাস প্লাসটা প্রথমে আমাকে জানতে হয় খুব ভালো করে। আর সি প্লাস প্লাস না জেনে কিন্তু জাভা শেখাটা কিন্তু খুব ডিফিকাল্ট। ওকে, তার জন্য আমরা বেসিক্যালি একটু সি প্লাস প্লাসের কিরকম স্ট্রাকচার হয় প্রোগ্রামের বা কেমন দেখতে হয় সি প্লাস প্লাসের প্রোগ্রাম, তো সেটাকে আমরা একটু এলাবোরেট করে নিয়ে আমি তারপরে কাজটা দেখ। আমি তোমাদের বলতাম যে এ ইজ ইকুয়াল টু 6 কমা দিয়ে বি ইজ ইকুয়াল টু 7 দেখাবো, তখন কি করতাম? আমি তোমার এরকম তোমার চাইছি আউটপুটটা,
আমি ধরো এরকম চাইছি আউটপুটটা, আমাকে দেখাবে a ইকুয়ালস টু 6, b ইকুয়ালস টু 7, b ইকুয়ালস টু 7। হ্যাঁ, একটা এক্সট্রাকশন, একটা ইনসার্শন। সি আউটের সঙ্গে আমরা ইউজ করি ইনসার্শন অপারেটর, আর সি আউটের সাথে আমরা সিন এর সাথে ব্যবহার করি এক্সট্রাকশন অপারেটর। আমি নামটা লিখে দিচ্ছি, দেখো, ইনসার্শন অপারেটর, ইনসার্শন। ওকে, এটা আমি ব্যবহার করি তোমার সি আউটের সাথে ইনসার্শন অপারেটর এরকম ইউজ করা হয়, আর সি ইনের সাথে আমরা ব্যবহার করি এক্সট্রাকশন অপারেটর, EXTRACTION, এক্সট্রাকশন অপারেটর। ওকে, তাহলে আমাকে ম্যাম এটা বলো যে আমি চাইছি এরকম ডিসপ্লে করতে a = 6, b = 7, তখন কিভাবে ডিসপ্লে করবো সি আমাদের এখানে এটাকে, তখন কি লিখবো? তাই ডবল এখানের মধ্যে আমরা ডবল ইনভার্টেড কমার মধ্যে আমরা কি করে দেবো, একটা কমাকে ঢুকিয়ে দেবো, তাই তো? একটা কমাকে এখানে ঢুকিয়ে দিলাম। ওকে, দেখো এবার সেম কাজ করবো, ওটা আমার মেসেজ তো একটা, কমাটা তোমার একটা মেসেজ, তাই না? 5 আর 6 লাম, দেখো a = 5, b = 6, তাই তো? পারছি তো করতে আমরা। আবার বলো, হুম হুম এটা হচ্ছে, ধরে নাও আমার এখানে a = 6 আছে আর b = ধরে নাও 7 আছে। ফর এক্সাম্পল, আমি চাইছি যে প্রথমে আমি এটাকে ডিসপ্লে করবো, তাহলে আমি কি লিখবো, সি আউট। এটা ধরো আমার, আমি এখানে একটা মেসেজ চাইছি দিতে, এরকম ভাবে a = দেবো, মানে আমাকে এটাকে ক্যাসকেড করতে হচ্ছে অ্যাকচুয়ালি, মানে আমি এরপরে যখন ডিসপ্লে করবো এর ভ্যালুটাকে, তাহলে আমার 6টা কোথায় আছে, a ভেরিয়েবলের মধ্যে আছে, আমি তখন এখানে দিচ্ছি তোমার a, লিসেন একটু, তখন আমাকে দেখাবে a = 6, বুঝা গেল? তাহলে এটা হচ্ছে আমার মেসেজটা, এটা হচ্ছে আমার ভেরিয়েবল, তার কন্টেন্টটাকে আমরা ডিসপ্লে করছি। ডবল কোড দেওয়া মানে হচ্ছে তার কন্টেন্ট ডিসপ্লে করবে, আর ডবল কোড দেওয়া মানে হচ্ছে আমি যা লিখবো সাব ব্যাংক আমাকে সেই সাব ব্যাংকটাই আমাকে দেখাবে, ঠিক আছে? তাহলে a = হচ্ছে আমার 6। এবার ধরো আমি তোমার b কে ডিসপ্লে করবো, ঠিক আছে? আমি লিখছি তোমার ধরো সি আউট, b = ডবল কোটেশন, তারপর ধরো b টাকে ডিসপ্লে করলাম। এবার আমি তো একসঙ্গে ডিসপ্লে করবো, সি আউট, তাহলে কি লিখবো, a কে ডিসপ্লে করতে আমরা কি লিখবো, a = তারপরে লিখবো a, আর b কে ডিসপ্লে করতে আমরা কি লিখবো, ডবল কোটেশনের মধ্যে b = তারপরে কি লিখবো, b। এবার দেখো একই ব্যাপার তো হলো, তাই না? আমি তো একই জিনিস ইউজ করেছি, আমি a কে ডিসপ্লে করতে তোমার যা ইউজ করেছি, আমি b কে দিয়ে তোমার ডিসপ্লে করতে তোমার তাই ইউজ করেছি। ওকে, তো এইভাবে আমাকে ব্যাপারগুলোকে এইভাবে আমাকে ভাবতে হবে যে আমরা কিভাবে ডিসপ্লে করছি, মানে মেসেজ ডিসপ্লে করতে গেলে আমাকে ডবল কোড ইউজ করতে, সি এর মতনই কনসেপ্ট, সি এর মতনই কনসেপ্ট, আমার তো কোনো কিছু এক্সট্রা নেই। এবার তুমি আমাকে বলো যে এই কনসেপ্টটা শেখা হয়ে যাবার পর সি এর কোনো প্রোগ্রাম করতে তোমাদের প্রবলেম হবে সি প্লাস প্লাস দিয়ে? বলো তো, তুমি ফ্যাক্টোরিয়াল অফ এ নাম্বার করতে পারবে নিশ্চয়ই, তুমি ফিবোনাকি সিরিজ করতে পারবে, তুমি অ্যারে দিয়ে কোনো কাজ করতে পারবে, অ্যারে তুমি যেভাবে ব্যবহার করো সি প্লাস সি তে, তুমি এখানে অ্যারেটাকে তুমি সেম ভাবে ডিক্লেয়ার করবে সি প্লাস প্লাসে। সি এর সবকিছু ভ্যালিড সি প্লাস প্লাসে। তুমি যেভাবে তুমি স্ট্রিং নিয়ে কাজ করেছো সি তে, তুমি সেম ভাবে তুমি এখানে স্ট্রিং নিয়ে কাজ করতে পারবে সি প্লাস প্লাসে। তোমরা সি দিয়ে যত প্রোগ্রাম করেছো সমস্ত প্রোগ্রাম কিন্তু সি প্লাস প্লাস দিয়ে ভ্যালিড, তোমরা করতে পারবে সি প্লাস প্লাস দিয়ে। লুপের কনসেপ্ট, ফর লুপ, তুমি সিতে তুমি যা শিখেছো সেম ফর লুপের কনসেপ্ট সি প্লাস প্লাসে, সেম ফর লুপের কনসেপ্ট জাভাতে। তাহলে আমাদের কিন্তু শেখাটা অনেকটা বেশি, অনেকটা হয়ে আছে। আমরা এখানে কিন্তু জাভাতে কিন্তু নতুন করে আর লুপ শিখবো না, আমরা কিন্তু লুপ জানি, জাস্ট আমরা এখানে ইমপ্লিমেন্ট করবো জাভা দিয়ে। কারণ আমার লুপের যা সিনট্যাক্স, লুপের যা স্ট্রাকচার, আমার কিন্তু সি প্লাস প্লাসে কিন্তু সেম লুপ ব্যবহার করবো আমরা, সি জাভাতে আমরা সেম লুপ ব্যবহার করবো। সাপোজ ধরে নাও ইন্টিজার আই, আমি একটা লুপের প্রোগ্রাম দেখাই, তো না ইন্টিজার আই একটা ভেরিয়েবল, আমি এখানে একটা লুপ দিয়ে একটা প্রোগ্রাম করবো, ঠিক আছে? ধরো ফর, ওকে, i = 0, i = 0, i <10, i++, ঠিক আছে? আমি এখানে লুপের মধ্যে ঢুকলাম, আমি এখানে লিখছি সি আউট, এটা কোনো মেসেজকে ডিসপ্লে করতে হবে না, তো তোমার ধরুন একটা মেসেজকে এখানে ডিসপ্লে করছি সি আউট দিয়ে, আমার এখানে এটা কি অপারেটর নাম বলেছিলাম, কি নাম বলেছিলাম অপারেটর, কি নাম বলেছিলাম, ইনসার্শন অপারেটর, ইনসার্শন অপারেটর। আমি তোমার ডিসপ্লে করছি, ধরো নাও এখানে ডিসপ্লে করছি যে ডিএইচআর ক্লাস 2,
ওকে, ডিসপ্লে করছি টিএসএল ক্লাস। আমি এখানে একটা স্ল্যাশ এন দিচ্ছি, কারণ আমাকে বারবার তো দেখাতে হবে, আমি লাইন বাই লাইন চেঞ্জ করে তো দেখাবো, লাইনটাকে চেঞ্জ করে দেখাবো। আমি এখানে তোমার দিচ্ছি এন্ড এল। এই এন্ড এলটার একটা নাম আছে, সেই নামটা আমরা পরে আসছি, কি এটাকে কি বলা হয় অ্যাকচুয়ালি, এন্ড এলটাকে অ্যাকচুয়ালি কি নামে ডাকা হয়, এর একটা স্পেসিফিক একটা নাম আছে, সেই নামটা আমরা পরে আসছি সেই কনসেপ্টটা। এই এন্ড এলের মতন আরো অনেকে আছে, সেটাকে আমরা দেখবো আস্তে আস্তে। তাহলে আমার এখন কি হবে, এই মেসেজটা আমার কতবার ডিসপ্লে করবে, এই মেসেজটা কতবার ডিসপ্লে করবে আমার সি এর মতন 10 বার। দেখো রান করছি কোডটাকে, দেখাচ্ছে। তাহলে কি ডিফারেন্স পেলে বলো সি এর সাথে সি প্লাস প্লাস এর? একমাত্র সিনট্যাক্সের ডিফারেন্স, তাই তো? এস আর নো? তাহলে আমার সি এর সবকিছু আমার ভ্যালিড সি প্লাস প্লাসে। তাহলে আমরা সি প্লাস প্লাসে কিন্তু অ্যাডিশনাল কিছু ফিচার্স থাকে, যার জন্য সি প্লাস প্লাস কে বলা হয় অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। যেমন সি প্লাস প্লাস অবজেক্ট সাপোর্ট করে, সি প্লাস প্লাস ক্লাস সাপোর্ট করে, কিন্তু সি কিন্তু ক্লাস অবজেক্টের কনসেপ্ট সাপোর্ট করে না। সি প্লাস প্লাসে আমরা ডেটা অ্যাবস্ট্রাকশন একটা ফিচার্সকে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি। আমরা কি সেটা বলবো, ডেটা অ্যাবস্ট্রাকশন বলতে কি বোঝায়, ডেটা এনক্যাপসুলেশন বলতে কি বোঝায় আমরা বলবো, যেটা কিন্তু সি প্লাস প্লাস সাপোর্ট করে, সি করে না। ইনহেরিটেন্স সি প্লাস প্লাস সাপোর্ট করে, বা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং সাপোর্ট করে। আর অবশ্যই সি প্লাস প্লাস একটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং বলে সেও কিন্তু সাপোর্ট করে। ওকে, আবার পলিমরফিজম সাপোর্ট করে সি প্লাস প্লাস বা জাভা, সেটা কিন্তু তোমার সি সাপোর্ট করে না। তাহলে এই এক্সট্রা ফিচার্স গুলো কিন্তু সি প্লাস প্লাস সাপোর্ট করছে বা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং সাপোর্ট করে বলে আমার ওপি বা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কিন্তু এতটা ফ্লেক্সিবল বা এতটা পপুলার। তো আমার যে ফিচার্স গুলোর কথা আমি বললাম, যে ইনহেরিটেন্স বা পলিমরফিজম বা ডেটা অ্যাবস্ট্রাকশন, আমরা ডেটা অ্যাবস্ট্রাকশনের কনসেপ্ট আমরা অ্যালগরিদমে পড়েছিলাম কিছুটা হলো, ডেটা অ্যাবস্ট্রাকশন মনে করে দেখো, পড়েছিলাম তো ডেটা অ্যাবস্ট্রাকশন, সেটা আমরা এখানে আবার পড়বো, সেটা কিন্তু তোমার ওপির একটা ফিচার্স, ডেটা অ্যাবস্ট্রাকশন। ওকে, তো এগুলো কিন্তু আমরা এখানে ব্যবহার করতে পারবো। তাছাড়া তোমার সি প্লাস প্লাস আমাকে আরো অনেক প্রচুর ফাংশন প্রোভাইড করে, যেমন ফ্রেন্ড ফাংশন, ইনলাইন ফাংশন, ওকে, ডিফারেন্ট টাইপের ফাংশন প্রোভাইড করে, সেগুলো আমরা এখানে পড়বো সি প্লাস প্লাসে। আর সি প্লাস প্লাসের ক্ষেত্রে কেন সি প্লাস প্লাসটা কিছুটা হলেও আমার পপুলার সি এর থেকে, পরীক্ষায় ডিফারেন্স দেয় যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন সি অ্যান্ড সি প্লাস প্লাস। তাহলে আমরা কিন্তু কিছুটা ডিফারেন্স কিন্তু এখান থেকে বলতে পারি, যে সি হচ্ছে আমাদের প্রসিডিওর ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আর সি প্লাস প্লাস কিন্তু অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সি তে প্রোগ্রাম লিখতে গেলে আমাকে stdio.h হেডার ফাইলকে ইনক্লুড করে কাজ করতে হয়, আর সি প্লাস প্লাস আমাকে iostream.h কে আমাকে ইনক্লুড করে কাজ করতে হয়। সি তে আমরা ডিসপ্লে করতে আমরা প্রিন্টএফ ফাংশন ব্যবহার করি, আর রিড করতে আমরা স্ক্যানএফ ফাংশন ব্যবহার করি, কিন্তু সি প্লাস প্লাসে আমাকে প্রিন্ট করার জন্য আমাকে সি আউট স্টেটমেন্ট ব্যবহার করতে হয়, আর আমাকে ইনপুট নেওয়ার জন্য আমাকে সি ইন স্টেটমেন্ট ব্যবহার করতে হয়। প্রিন্টএফ ফাংশনের সাথে আমাকে কোনো অপারেটর ব্যবহার করতে হয় না, কিন্তু সি প্লাস প্লাসে আমাকে সি আউটের সঙ্গে কিন্তু আমাকে ইনসার্শন অপারেটর ব্যবহার করতে হয়, আর সি এর সাথে আমাকে এক্সট্রাকশন অপারেটর ব্যবহার করতে হয়। সি তে আমরা ক্লাস অবজেক্টের কোনো কনসেপ্ট নেই, কিন্তু সি প্লাস প্লাসে ক্লাস অবজেক্টের কনসেপ্ট আছে। সি তে আমরা ডেটা অ্যাবস্ট্রাকশন নিয়ে কাজ করতে পারি না, সি প্লাস প্লাসে আমরা ডেটা অ্যাবস্ট্রাকশন নিয়ে কাজ করতে পারি। সি তে আমরা পলিমরফিজমকে নিয়ে কাজ করতে পারি না, কিন্তু সি প্লাস প্লাসে আমরা পলিমরফিজম নিয়ে কাজ করতে পারি বা ইমপ্লিমেন্ট করতে পারি। এছাড়া ইনহেরিটেন্স, ডেটা অ্যাবস্ট্রাকশন, পলিমরফিজম, এ ধরনের মেসেজ পাসিং, ডিফারেন্ট কিন্তু ফিচার্স আছে সি প্লাস প্লাসে, যার জন্য কিন্তু সি প্লাস প্লাসটা এতটা অ্যাট্রাকটিভ, সি এর থেকে আরো বেশি পাওয়ারফুল, মোর পাওয়ারফুল দ্যান সি। তো দিস আর দ্য বেসিক ডিফারেন্স। তো এগুলো ছাড়া আমাদের আরো কিছু ডিফারেন্স আমরা বলতে পারি, যেমন সি তে তোমার বেশি মানে আমাদের 32টা কিওয়ার্ড ছিল, কিন্তু সি প্লাস প্লাসে আমাদের নাম্বার অফ কিওয়ার্ডটা আরো অনেক বেশি। তো কিছু কিছু এক্সট্রা কিওয়ার্ড আছে, সেই কিওয়ার্ড গুলো কিন্তু আমরা সি প্লাস প্লাসের বেসিক প্রোগ্রামিং দেখার সময় আমরা সেই কিওয়ার্ড গুলো কথা আমরা পড়বো। যেমন ধরো হয়তো বুল বলে একটা কিওয়ার্ড, BOOL, যেটা আমরা হয়তো পাইথনে পড়েছিলাম, এক্সপোর্ট, মিউটেবল, ওকে, টাইপ আইডি, পাবলিক, প্রাইভেট, প্রোটেক্টেড, এগুলো কিন্তু দেখো কোনটাই দেখো আমার কিন্তু সিতে তোমার ছিল না। এই সমস্ত কিওয়ার্ড গুলো কিন্তু তোমার সি প্লাস প্লাসে কিন্তু নতুন ভাবে অ্যাড হয়েছে, দ্যাট ইজ আ সি প্লাস প্লাস কিওয়ার্ড। ভার্চুয়াল, ভোলাটাইল, ওকে, টেমপ্লেট, দিস, ওকে, ট্রাই, থ্রো, ক্যাচ, এই সমস্ত কিওয়ার্ড গুলো কিন্তু সব আমাদের সি প্লাস প্লাসে নতুন করে অ্যাড হয়েছে। তো এই প্রত্যেকটা কিওয়ার্ড সম্বন্ধে আমরা কোন কোন কিওয়ার্ড আছে সি প্লাস প্লাসে বা তাদেরকে কিভাবে ব্যবহার করা হয়, তাদের ব্যবহারগুলো কি, ইউজগুলো কি কি আছে, সেটা আমরা সবই জানবো।
আর যা কিছু আমরা ডেটা টাইপ পড়েছি সিতে বা সি প্লাস বা সিতে সবগুলোই আমার এখানে সেম। আমার এখানেও ক্যারেক্টার আছে, আমার এখানেও ইন্টিজার আছে, আমার এখানেও লং ইন্ট আছে, ফ্লোট আছে, ডাবল আছে, লং ডাবল আছে, লং ইন্ট আছে, আমাদের সাইন্ড ইন্টিজার, আনসাইন্ড ইন্টিজার, সমস্ত কনসেপ্টগুলো কিন্তু আমাদের সেম আছে, কোনো কিন্তু ডিফারেন্স নেই। সি প্লাস প্লাসে আমরা অ্যারে ইউজ করতে পারি, ফাংশন ব্যবহার করতে পারি, পয়েন্টার ব্যবহার করতে পারি। ওকে, আবার সি প্লাস প্লাস আমরা তোমার স্ট্রাকচার নিয়েও কাজ করতে পারি, ইউনিয়ন নিয়েও কাজ করতে পারি, ক্লাস নিয়েও কাজ করতে পারি। তো এই সমস্ত কনসেপ্টগুলো কিন্তু সব কিন্তু আমার অনেকটা সিমিলার আমার সি এর সঙ্গে সি প্লাস প্লাসে। আমার কিছু তোমার ডিসিমিলারিটি আছে যেগুলো কিন্তু আমাদের বেসিক্যালি ডিফারেন্সের পয়েন্টের মধ্যে আমরা বলতে পারি। ওকে, তাহলে তোমরা এখন ট্রাই করতে পারো সি এর সমস্ত প্রোগ্রামকে তোমরা সি প্লাস প্লাস এর কম্পাইলার দিয়ে বা সি প্লাস প্লাস এর সিনট্যাক্স ফলো করে তোমরা কিন্তু সেগুলোকে ইমপ্লিমেন্ট করতে পারো। তাহলে কিন্তু বেসিক সি প্লাস প্লাস এর কনসেপ্টটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। এরপরে আমরা ক্লাস নিয়ে একটা ছোট্ট এক্সাম্পল দেখবো যে ক্লাস দিয়ে কি করে স্যার প্রোগ্রাম করা হয় সি প্লাস প্লাস এ। একটা ক্লাসের একটা এক্সাম্পল আমরা দেখবো এখানে যে ক্লাস নিয়ে আমরা কিভাবে প্রোগ্রাম করতে পারি। ওকে, তাহলে এতক্ষণ পর্যন্ত যা বললাম সবার কাছে ক্লিয়ার কনসেপ্টটা, যা কিছু এতক্ষণ আমরা ডিসকাশন করলাম। ওকে, সবাই একটু রিপ্লাই করো, এতক্ষণ পর্যন্ত যা কিছু আমরা ডিসকাশন করলাম সবার কাছে ক্লিয়ার হয়েছে কিনা। বলো বলো মোহর কি বললে বলো, আমি তোমার কোশ্চেনটা বুঝতে পারিনি, আবার বলো কোশ্চেনটা কি বললে। আবার শুনতে পাচ্ছে না। ওকে, তো আমরা এরপরে আবার একটা সি প্লাস প্লাস দিয়ে একটা ক্লাসের একটা প্রোগ্রাম করব। বলো সুমন বলো। সেম কাজ আমরা লাইনটাকে চেঞ্জ করতে আমরা ব্যবহার করব। ওকে, না স্ল্যাশ এন কিন্তু কোনো কমা স্পেসিফায়ার নয়, ওটা হচ্ছে আমাদের এসকেপ সিকোয়েন্স ক্যারেক্টার, এসকেপ সিকোয়েন্স ক্যারেক্টার এন্ডেল আমাদের স্ল্যাশ এনটা, তাই না? স্ল্যাশ এন, স্ল্যাশ টি, স্ল্যাশ এ আমরা সব তো পড়েছি সিতে, এগুলো সব সিতে আমাদের ছিল, তাই না? না না ছিল না, এটা ডিফারেন্স বলতে পারো সি এর সঙ্গে সি প্লাস প্লাস এর, এটা তোমার একটা ডিফারেন্স একটা। ওকে, এই এন্ডেলটাকে তোমার এটার একটা নাম আছে, এটাকে তোমার বলা হয় স্পেশাল অপারেটর অফ সি প্লাস প্লাস বা ইন সি প্লাস প্লাস, এটাকে বলা হয় লাইন ফিড অপারেটর, এন্ডেল লাইন ফিড অপারেটর। ওকে, মানে আমরা লাইনটাকে তোমার ফিড করতে পারি, মানে তোমার চেঞ্জ করতে পারি অ্যাকচুয়ালি। এছাড়াও তোমার স্কোপ রিজলিউশন অপারেটর আছে, মেমোরি অ্যালোকেশন অপারেটর আছে, সেট ডাব্লিউ আছে, ওকে, ডিলিট অপারেটর আছে, ডট আছে, ডট স্টার আছে। তো সেগুলো আমরা আস্তে আস্তে আমরা সি প্লাস প্লাস সেগুলোকে জানতে পারবো, সেই কনসেপ্ট। ঠিক আছে, তাহলে এখন আমরা একটা সি প্লাস প্লাস এর বেসিক ক্লাসের কনসেপ্ট ব্যবহার করে, যদিও আমরা কিন্তু এখন ক্লাস কি বা অবজেক্ট কি আমি কিন্তু কোনো ডিটেলসে বলিনি, না বলে আমি ক্লাস দিয়ে একটা সিম্পল একটা প্রোগ্রাম দেখাবো কিভাবে ক্লাস দিয়ে কাজ করা যায় সি প্লাস প্লাস। তারপরে ক্লাস নিয়ে একটু কিছু একটা কথা আমরা বলবো। আমি ফার্স্টে প্রোগ্রামে চলে যাচ্ছি, কারণ এক্সাম্পল দিয়ে জিনিসটা দেখালে সব থেকে ভালো তোমরা সেটাকে বুঝতে পারবে। ওকে, চলো। সি প্লাস প্লাসে যখন তুমি ক্লাস ব্যবহার করবে, তো ক্লাস কিন্তু আমাকে প্রোগ্রাম শুরু করার প্রথমে কিন্তু আমাকে ক্লাসটা ব্যবহার করতে হবে, আর সবার লাস্টে থাকবে আমার মেন ফাংশন। তাহলে আমার এক্সিকিউশন স্টার্ট হয় তো মেন থেকে, তাহলে আমার মেনটা কোথায় আছে? একবারে বটমে আছে আমার প্রোগ্রামের, আর ক্লাসটা কোথায় আছে? ওপরে আছে, টপে আছে। তার জন্য অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং যে অ্যাপ্রোচটা ফলো করে তার নাম হচ্ছে বটম আপ অ্যাপ্রোচ। মানে আমার এক্সিকিউশন তোমার স্টার্ট হয় বটম থেকে। কেন থাকে, কেন স্টার্ট হয় বটম থেকে? না, যেহেতু মেন থাকে আমার বটমে, আর আমার সব থেকে তোমার টপে থাকে আমার ক্লাস। আর সিতে আমাদের কি হতো না, আমাদের তখন ফার্স্টে আমাদের মেন থাকতো, তারপরে ডিফারেন্ট ফাংশনস থাকতো বা আদার্স ফাংশনস থাকতো। আমার কিন্তু মেন থেকে কিন্তু ফার্স্ট আমার এক্সিকিউশন শুরু হতো, কারণ সি এ কোনো ক্লাসের কনসেপ্ট নেই। তার জন্য তোমার সি কে বলা হয় প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আর এই প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তোমার ফলো করে টপ ডাউন অ্যাপ্রোচ, কারণ যে তোমার টপে আমার মেন থাকে আর মেন থেকে আমার এক্সিকিউশন স্টার্ট হয়। তো আমরা জাভার ক্লাসে আমরা প্রথমেই পড়বো যে প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আর অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে কি ডিফারেন্স,
পরীক্ষায় একটা ইম্পর্টেন্ট কোশ্চেন ধরে রাখো, এটা পরীক্ষায় আসবে, যে ডিফারেন্স বিটুইন প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অ্যান্ড অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। প্রত্যেকবার পরীক্ষায় আসে কোশ্চেনটা, এটাও কিন্তু এবারও কিন্তু পরীক্ষায় ওই কোশ্চেনটা আসবে। আর সেটা আমরা এলাবোরেটলি আমরা ডিসকাশন করবো জাভার ক্লাস, জাভার নেক্সট দিন যে ক্লাসটা আমরা করবো সেই ক্লাসে আমরা ডিসকাশন করবো। ওকে, তাহলে আমাকে ডিফাইন করতে হবে ক্লাসটাকে, তারপরে আমরা ডিফাইন করবো মেন ফাংশন। তো ক্লাস কি করে ডিফাইন করতে হয় না, ক্লাসকে ডিফাইন করার জন্য কিন্তু ক্লাস বলে একটা কিওয়ার্ড আছে, যেমন স্ট্রাক্ট বলে কিওয়ার্ড ছিল। এবার তোমরা ফলো করো যে স্যার কেমন করে স্ট্রাকচারকে ডিফাইন করেছিল, সেভাবে কিন্তু সেম ভাবে কিন্তু আমরা ক্লাসকে ডিফাইন করব। একটু ভালো করে ফলো করো। আমার যে কিওয়ার্ডটা ইউজ করা হয় তার নাম হচ্ছে ক্লাস কিওয়ার্ড। ওকে, আমি ক্লাসটার নাম দিলাম স্টুডেন্ট, স্টুডেন্ট। ওকে, দেখো কার্লি ব্রেসে স্টার্ট করছি স্ট্রাকচারের মতন, খেয়াল করে দেখো। তারপর দেখো এন্টার প্রেস করলাম, আমার কি ছিল ইন্টিজার রোল, রোল দিলাম। তারপরে কি ছিল ফ্লোট পার্সেন্টেজ অফ মার্কস, তাই না? ফ্লোট পার্সেন্টেজ অফ মার্কস, দুটো আমার মেম্বার আছে। আমি ওখানে বলেছিলাম যে স্ট্রাকচার কনসিস্ট হয় অনলি মেম্বার ভেরিয়েবল নিয়ে, এই রোল আর পিএম কে বলা হয় মেম্বার ভেরিয়েবল। আর ক্লাস কনসিস্ট হয় মেম্বার ভেরিয়েবল তার সাথে সাথে মেম্বার ফাংশন। কারণ ফাংশন না হলে আমার এই রোল আর পিএম কে কিন্তু কেউ অ্যাক্সেস করতে পারবে না। কারণ আমি স্ট্রাকচারের মধ্যে যখন পিওএম আর রোলকে যখন আমি ডিক্লেয়ার করেছিলাম তখন তারা কিন্তু তোমার ছিল পাবলিক, কিন্তু ক্লাসের মধ্যে আমি যখন তাকে ডিক্লেয়ার করেছি রোল আর পিওএম কে, তখন তারা কিন্তু বাই ডিফল্ট কিন্তু প্রাইভেট। তোমার ক্ষমতা নেই বা মেন ফাংশনে কিন্তু ক্ষমতা নেই এই রোল আর পিওএম কে অ্যাক্সেস করা, কারণ এরা কিন্তু প্রাইভেট হয়ে গেছে বাই ডিফল্ট। কিছু না লেখা মানে কিন্তু তারা বাই ডিফল্ট কিন্তু প্রাইভেট। ওকে, তার জন্য কিন্তু তোমার সি প্লাস কিন্তু এতটা সিকিউর যে আমি যখন তখন যে কোনো ভেরিয়েবলকে আমরা কিন্তু ক্লাসের আমরা ব্যবহার করতে পারি না বা অ্যাক্সেস করতে পারি না। ওকে, দ্যাট ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন স্ট্রাকচার অ্যান্ড ক্লাস। যে স্ট্রাকচারের ক্ষেত্রে আমার মেম্বার ভেরিয়েবল গুলো বাই ডিফল্ট তারা পাবলিক, আর ইন কেস অফ ক্লাস আমার বাই ডিফল্ট কিন্তু প্রতিটা মেম্বার কিন্তু প্রাইভেট। তাহলে এই প্রাইভেট মেম্বারদের অ্যাক্সেস করতে পারে একমাত্র সেই ক্লাসের ফাংশন যারা। তাহলে আমাকে এখন এই ক্লাসের মধ্যে আমি এখন দুটো ফাংশনকে এখানে ডিফাইন করব, যে ফাংশনসটা এই রোল আর পিএম কে ইনপুট নেবে। তার জন্য সেই ফাংশনটার নাম দেবো ইনপুট ফাংশন। আর একটা ফাংশন নেব যার নাম হচ্ছে আউটপুট ফাংশন, যে ফাংশনটা তোমার এই রোল আর পিএম কে ডিসপ্লে করবে। তাহলে আমরা এখানে সেই ফাংশনটাকে ডিক্লেয়ার করার জন্য আমি এখানে একটা পাবলিক অ্যাক্সেস স্পেসিফায়ার ইউজ করছি, মানে আমি ফাংশনটাকে আমি পাবলিক বানিয়ে দিচ্ছি। তাহলে পাবলিক করতে গেলে কি করতে হয়, পাবলিক দিয়ে কোলন। তাহলে কিন্তু আমার এই ফাংশন যে দুটো ফাংশন আমি আবার ডিক্লেয়ার করব, সেই দুটো ফাংশন কিন্তু আমার এখন পাবলিক হয়ে যাবে। আমি প্রথম ফাংশনের নাম দিচ্ছি ভয়েড ইনপুট, যে ইনপুট ফাংশন আমার এই রোল আর পিএম কে ইনপুট নিতে আমাকে হেল্প করবে। আমি তাকে এখানে ডিফাইন করেও দেবো, পরে আমি ডিফাইন করছি। আর একটা ফাংশন থাকবে যার নাম হচ্ছে ভয়েড আউটপুট। আমাকে বলো তো এই ফাংশনসটা কোন টাইপের ফাংশনের এক্সাম্পল? যে দুটো ফাংশন আমি এখানে ডিক্লেয়ার করেছি, এই দুটো ফাংশন কোন টাইপের ফাংশন? আমরা তো 4 রকম টাইপের ফাংশন পড়েছিলাম, এটা কোন টাইপের ফাংশন আমাকে একটু বলো দেখি। তাহলে ভাববো তোমাদের মনে আছে। তাহলে ভয়েড ইনপুট, এখানে দেখো আমি প্যারামিটারে দেখো কিছু লিখিনি, মানে এটা কিন্তু ভয়েড বাই ডিফল্ট। ব্ল্যাঙ্ক থাকা মানে কিন্তু ভয়েড, এটাও কিন্তু ভয়েড। এক্স্যাক্টলি, নো আর্গুমেন্ট নো প্যারামিটার। নো আর্গুমেন্ট প্যারামিটার তো একই, নো আর্গুমেন্ট এন্ড নো রিটার্ন টাইপ। ওকে, দেখো ভয়েড করা আছে রিটার্ন টাইপটা, তাহলে উইদাউট আর্গুমেন্ট উইদাউট রিটার্ন টাইপ। ওকে, আমাদের লাস্ট যে টাইপটা ছিল আমাদের। তাহলে আমার এখানে ইনপুট আর আউটপুট ফাংশনের কাজ কি না, ইনপুট ফাংশনের হেল্প নিয়ে আমরা রোল আর পিএম কে ইনপুট নেব, আর আউটপুট ফাংশনের হেল্প নিয়ে আমরা রোল আর পিএম কে আমরা ডিসপ্লে করব। তাহলে আমার ইনপুট নিয়ে আমার কাজটা করে ফেলি। তাহলে ইনপুট নিতে গেলে আমাকে কি করতে হবে, সি আউট করে আমাকে ইউজারকে তো বলতে হবে যে আমাকে নাম্বার একটা রোলকে ইনপুট দাও। আমি দেখো বলছি, দেখো এন্টার রোল অফ আ স্টুডেন্ট, এন্টার রোল অফ আ স্টুডেন্ট। ওকে, আমি এখানে ডবল স্ল্যাশ দিয়ে এন্ডেল লিখতে পারি লাইনটাকে চেঞ্জ করার জন্য, সেটা আমাদের ভ্যালিড। এবার এই রোলটাকে ইনপুট নেওয়ার জন্য আমরা কি লিখবো, সি ইন করে আমি রোলটাকে কার মধ্যে ইনপুট নেবো। দেখো তার জন্য কি আছে, ভেরিয়েবলটা রোল, তাই তো, রোল ভেরিয়েবলটার নাম হচ্ছে রোল, ইনপুট নিলাম। ওকে, আমি আবার ইনপুট নেব পিওএমটাকে, আমার তো ইনপুট নেওয়ার জন্য তো ইনপুট ফাংশনটাকে ব্যবহার করছি। আমি এখানে কপি করলাম, কপি করে আমি এবার এটাকে আবার ইনপুট নেব রোলটাকে, রোল তো ইনপুট নিয়েছে, এবার পিওএমটাকে ইনপুট নেব। তাহলে এন্টার পিওএম অফ আ স্টুডেন্ট, আর টাকা আমি তোমার স্টোর করছি কার মধ্যে, পিওএম ভেরিয়েবলের মধ্যে। ঠিক আছে, আমার ইনপুট নেওয়া কমপ্লিট।
আমার ইনপুট নেওয়ার কাজটা কিন্তু কমপ্লিট। ঠিক আছে, ইনপুট নেওয়া হলো, এবার আমি ডিসপ্লে করব। তো ডিসপ্লে করতে গেলে আমি কি সি আউট করে আমি রোলটাকে ডিসপ্লে করব, আর সি আউট করে আমি পিএমটাকে ডিসপ্লে করব। তাহলে সি আউট রোল ইকুয়ালস টু, ওকে, আবার দেখো আমি তোমার যেভাবে ডিসপ্লে করা শিখেছিলাম আগেরটাতে, আমার ভেরিয়েবলটা কি নাম, রোল। আমি এখানে একটা স্ল্যাশ এন দিতে পারি বা এন্ডেল করতে পারি লাইনটাকে চেঞ্জ করার জন্য, যাতে পরের লাইন আমাকে দেখায় নেক্সট আউটপুটটা। আমি দেখো আবার করছি সি আউট পার্সেন্টেজ অফ মার্কস, ওকে, ইকুয়ালস টু, ডবল কোট শেষ করলাম। আমি এবার লিখছি এবার পিওএম, আমি এবার এখানে লিখছি পিওএম, ওকে। আমি এখানে এন্ডেল করছি লাইনটাকে চেঞ্জ করার জন্য, এন্ডেল। আমার কিন্তু ডিসপ্লে করার কাজটা কমপ্লিট, ডিসপ্লে করার কাজটা কিন্তু কমপ্লিট, ওকে। এবার একটা স্ট্রাকচারকে আমি শেষ করেছিলাম কি দিয়ে, এতক্ষণে কিন্তু আমার ফাংশনটা দুটো ফাংশনকে ডিফাইন করা শেষ হলো, আর আমার কিন্তু এতক্ষণে তোমার ক্লাসটা লেখাটা শেষ হলো। এবার আমি স্টাফটাকে তোমার শেষ করেছিলাম কি দিয়ে, ব্র্যাকেট শেষ করার পর কি দিয়েছিলাম, সেমিক্লোন। আমি এখানেও তোমার একটা সেমিক্লোন পুট করব। তাহলে আমার ক্লাস ডিক্লারেশন আর স্ট্রাকচার ডিক্লারেশনের মধ্যে ডিফারেন্সটা বুঝতে পারলাম, যে বেসিক কনসেপ্টটা আমার সেম আছে, তাই তো, বলো। হ্যাঁ, আমাকে রোল আর পিএম কে অ্যাক্সেস করতে গেলে আমাকে ফাংশন দিয়ে অ্যাক্সেস করতে হবে। আমি তখন একটা ফাংশনের নাম, এটা ইউজার ডিফাইন ফাংশন, আমি একটা ফাংশনের নাম দিয়েছি ইনপুট, একটা ফাংশনের নাম দিয়েছি আউটপুট। ইনপুট ফাংশনকে আমি যখনই কল করব, তখন সেই ইনপুট ফাংশন আমাকে ইনপুট নিতে হেল্প করবে, আর ইনপুটটা যখন নেওয়া হয়ে যাবে আমি তারপরে কল করব আউটপুট ফাংশনকে, তখন আউটপুট ফাংশন যখন কাজ করবে তখন সে আমাকে রোল আর পিএমটাকে ডিসপ্লে করবে। আমি কি কোনোভাবেই আমি কি আউটপুট ফাংশনকে প্রথমে কল করতে পারি, তারপরে কি ইনপুটকে কল করতে পারি? পারবো এটা করতে? না, কারণ যদি আমি ইনপুটকে কল না করে যদি আমি আউটপুটকে কল করি, তাহলে তো আমার তো রোল আর পিএম এর মধ্যে কিছুই নেই। তখন আমাকে ডিফল্ট যেটা ভ্যালু আমাকে দেখাবে, আমাকে গার্বেজ দেখাবে, ইন্টে ভ্যালু আমাকে গার্বেজ দেখাবে, আমাকে ফ্লোটে ভ্যালু আমাকে গার্বেজ দেখাবে। কারণ এটা হচ্ছে কিন্তু অটোমেটিক টাইপের ভেরিয়েবল, দ্যাট ইজ দ্য স্টোরেজ ক্লাস। অটো স্টোরেজ ক্লাস কিন্তু আন্ডারে পড়ছে এটা, তাই না? আমরা 4 রকমের আমরা স্টোরেজ ক্লাস পড়েছিলাম, অটো, স্ট্যাটিক, এক্সটার্ন, আর এটা কি ছিল, রেজিস্টার, ওকে। তো যাই হোক, আমরা ইনপুট আর আউটপুট ফাংশনের হেল্প নিয়ে আমরা কিন্তু, যেহেতু আমার মেম্বারটা প্রাইভেট মেম্বার, তার জন্যই কিন্তু আমরা রোল আর পিএম কে অ্যাক্সেস করার জন্য আমরা ইনপুট আর আউটপুট দুটো ফাংশন নিয়েছি। তোমার মনে হতে পারে যে ইনপুট ফাংশনটাকে নাম চেঞ্জ করে তুমি অন্যটা ফাংশনের নাম দেবে, তুমি দাও না, আমার তো এটা ইউজার ডিফাইন ফাংশন, কোনো তো সমস্যা নেই। আমার কিন্তু ক্লাস ডেফিনেশন কিন্তু কমপ্লিট। এবার আমরা, হ্যাঁ বলো, শুনছি, বলো। আমি দুটো ফাংশনকে আমি পাবলিক বানিয়ে দিলাম, যাতে আমরা মেন থেকে দুটো ফাংশনকে আমরা অ্যাক্সেস করতে পারি। ঠিক আছে, কারণ আমি ক্লাসের মধ্যে তোমার কিছু না লিখে আমি যা কিছু ডিক্লেয়ার করব সবই কিন্তু প্রাইভেট, কিছু না লিখে আমি যা কিছু ব্যবহার করব সবই কিন্তু প্রাইভেট বাই ডিফল্ট। তাহলে কোনো মেম্বারকে যদি আমাকে পাবলিক করতে হয়, সেটা আমার কোনো ভেরিয়েবল হতে পারে, সেটা আমার কোনো ফাংশন হতে পারে। আমি ফাংশনটাকে পাবলিক করার জন্য আমি এখন কি করলাম, তার আগে একটা পাবলিক দিয়ে কোলন দিলাম। এটা আমার সিনট্যাক্স, যে কোনো ফাংশনকে পাবলিক করতে গেলে আমাকে পাবলিক কোলন দিতে হবে। আমি কোনো ভেরিয়েবল যদি তোমার পাবলিক করতে চাইতাম, আমি কিন্তু পাবলিক দিয়ে কোলন দিতাম ভেরিয়েবল ডিক্লারেশন আগে, ওকে। তাহলে আমার ইনপুটটা হচ্ছে পাবলিক একটা ফাংশন, আর আমার আউটপুটটা হচ্ছে একটা পাবলিক ফাংশন। পাবলিক ফাংশন কেন বলেছি, না যাতে আমার মেন ফাংশন থেকে আমি ওই ইনপুট আর আউটপুটকে আমি কল করতে পারি, বা তাকে আমি অ্যাক্সেস করতে পারি, তার জন্য এটা কিন্তু পাবলিক। হ্যাঁ, অবশ্যই কিওয়ার্ড, পাবলিক, প্রাইভেট, প্রোটেক্টেড, সবাই কিওয়ার্ড, এই তিনটে কিওয়ার্ড আছে। আর এছাড়া আমি তো আরো অনেক কিওয়ার্ডের নাম বলেছি, যেগুলো আমাদের এক্সট্রা কিওয়ার্ড সি প্লাস প্লাসে আছে। প্লাস তোমার সিতে তোমার সমস্ত কিওয়ার্ড কিন্তু, ম্যাক্সিমাম কিওয়ার্ড কিন্তু এখানে ভ্যালিড সি প্লাস প্লাসে, যেমন ফর, হোয়াইল, ইফ, এলস, সবকিছু এখানে ভ্যালিড। ইন্ট, ক্যার, ফ্লোট, ডাবল, লং, সব এখানে ভ্যালিড, ওকে। তাহলে এখন আমাদের মেন ফাংশনের মধ্যে আমাদের কাজ কি, আমরা মেন ফাংশনের মধ্যে স্ট্রাকচারে যখন প্রোগ্রাম লিখেছিলাম, তখন আমরা মেন ফাংশনের মধ্যে কি করেছিলাম, বলো আমাকে, কি করেছিলাম, ভেরিয়েবল তৈরি করেছিলাম সেই স্ট্রাকচারটা। তাহলে আমাকে ক্লাসের একটা ভেরিয়েবল তৈরি করতে হবে। তাহলে ক্লাসটার নাম কি, স্টুডেন্ট। আমি কিন্তু ক্লাস স্টুডেন্ট লিখবো না, আমি কি লিখবো, স্টুডেন্ট।
তার একটা ভেরিয়েবল তৈরি করছি এসটি। এবার কম্পারিজন করো, আমি এখানে কি লিখতাম, স্টার স্টুডেন্ট এসটি লিখতাম, আমি এখানে কি লিখছি, স্টুডেন্ট এসটি। তাহলে এখানে এসটিটা কি, আগে স্ট্রাকচারের ভেরিয়েবল বলতাম, আর এখন এই স্টুডেন্টটা হচ্ছে ক্লাস, তাহলে এসটিটা কি এখন, সেই ক্লাসের অবজেক্ট। এটা হচ্ছে অবজেক্ট। এই অবজেক্টের হেল্প নিয়ে আমি প্রথমে কাকে কল করব, কোন ফাংশনকে কল করব, ইনপুট ফাংশনকে। তাহলে একটা অবজেক্টের হেল্প নিয়ে কোনো ফাংশনকে কল করতে গেলে আমাকে ডট অপারেটর ব্যবহার করতে হয়। ভালো করে খেয়াল করে দেখো, স্ট্রাকচারে যখন আমরা ভেরিয়েবল দিয়ে যখন কোনো মেম্বারকে যখন অ্যাক্সেস করেছিলাম, আমি তখন ডট ইউজ করেছিলাম, st ডট রোল, st ডট pum ব্যবহার করেছি, ইয়েস অর নো? সেরকমই আমরা এখানে অবজেক্টের হেল্প নিয়ে যখন কোনো ফাংশনকে কল করব, আমি তখন এখানে কল করছি, দেখো st ডট ইনপুট, মানে এখন ইনপুট ফাংশনটা ইনভোক হবে বা কল হবে। আর ইনপুট ফাংশন যখন তোমার কল হবে, তখন তোমাকে কি বলবে, এন্টার রোল নাম্বার অফ এ স্টুডেন্ট। তখন তুমি একটা রোল নাম্বার দিলে, তাকে কার মধ্যে স্টোর করলো, ইনপুট ফাংশন না সিন ফাংশন, সিন তোমার স্টেটমেন্ট কি করলো, তোমার রোল নাম্বারের মধ্যে স্টোর করলো। তারপর তোমাকে বলছে এন্টার পার্সেন্টেজ অফ মার্কস অফ এ স্টুডেন্ট, তখন তুমি একটা পার্সেন্টেজ দিলে, তাকে তোমার কার মধ্যে স্টোর করলো, পিওএম এর মধ্যে। দিয়ে ইনপুট ফাংশনের কাজ কিন্তু কমপ্লিট, সে আবার বেরিয়ে চলে আসলো। তারপর তুমি কল করবে কাকে, st ডট আউটপুট। ইনপুট নেওয়ার পর তারপর তুমি কল করছো আউটপুট ফাংশনকে। তাহলে এখন তোমার রোল আর পার্সেন্টেজ অফ মার্কসের মধ্যে কিন্তু, ভেরিয়েবলটার মধ্যে কিন্তু তোমার ভ্যালু স্টোর হয়ে গেছে মেমোরিতে। সেই মেমোরি থেকে তোমার ওই রোল থেকে তোমার ভ্যালুটাকে তোমার ফেচ করে ও ডিসপ্লে করছে রোল ইকুয়ালস টু সেই পার্টিকুলার রোল নাম্বারটা, আর পার্সেন্টেজ অফ মার্কস ইকুয়ালস টু সেই পার্টিকুলার পিওএমটা যাকে তুমি ইনপুট দিয়েছো ইনপুট ফাংশনের থ্রু দিয়ে। ওকে, তাহলে ফার্স্ট আমরা দেখো কল করেছি ইনপুট ফাংশনকে, তারপর দেখো কল করেছি আউটপুট ফাংশনকে। তাহলে আমার কোন ফাংশনসটা প্রথম এক্সিকিউট করবে, ইনপুট না আউটপুট? ইনপুট। আর যদি ইনপুট যদি তোমার এক্সিকিউট করে, তাহলে ফার্স্ট আমাকে কি বলবে, এন্টার রোল নাম্বার অফ এ স্টুডেন্ট। আমি রোল নাম্বার দিলাম ইনপুট কিবোর্ড থেকে, তাকে সেটা তোমার কোথায় গিয়ে স্টোর হলো না, রোল ভেরিয়েবলের মধ্যে স্টোর হলো। তারপর আমাকে কি বলছে, এন্টার পিওএম অফ এ স্টুডেন্ট। আমি একটা পিওএম দিলাম যে 67.24, ওটাকে তোমার কোথায় স্টোর হলো, পিওএম এর মধ্যে। ইনপুট ফাংশনের কাজ কমপ্লিট। তারপরে কল করছি দেখো st ডট আউটপুট, তখন আমার আউটপুট ফাংশনটা তখন তোমার ইনভোক হবে বা এক্সিকিউট করবে। তখন রোল ইকুয়ালস টু আমি যে তোমার যে রোলটা ইনপুট দিয়েছি সেই রোলটা আমাকে দেখাবে, আর পিওএম ইকুয়ালস টু যে পিওএমটা আমি ইনপুট দিয়েছি সেই পিওএমটা আমাকে দেখাবে। দ্যাট ইজ দ্য কনসেপ্ট। এবার দেখো রান করছি কোডটাকে, কি দেখাচ্ছে, এন্টার রোল অফ এ স্টুডেন্ট, দেখো দিচ্ছি 01, এন্টার পিওএম অফ এ স্টুডেন্ট 54.98। আমি দেখো এন্টার প্রেস করলাম, দেখো তো আমরা যেমন আউটপুট পেয়েছিলাম স্ট্রাকচারের ক্ষেত্রে, আমি এখানে সেম আউটপুট পাচ্ছি, ইয়েস অর নো? পাচ্ছি তো? হ্যাঁ। তাহলে ক্লাস দিয়ে কি করে প্রোগ্রাম করতে হয় সবাই বুঝতে পারলে, ক্লাস দিয়ে কি করে প্রোগ্রাম করতে হয়। যদি আমরা কিন্তু ক্লাসের এখন কোনো থিওরিটিক্যাল কনসেপ্ট পড়িনি, আমি জাস্ট কিন্তু এক্সাম্পল তোমাদের দেখালাম যে কি করে ক্লাস দিয়ে প্রোগ্রাম করতে হয়, জাস্ট একটা বেসিক আইডিয়ার জন্য। এরপর আমরা ক্লাসের তো থিওরি পড়বো, অবজেক্টের থিওরিটিক্যাল কনসেপ্ট পড়বো, সেপারেটলি সিনট্যাক্স পড়বো, তারপরে কিন্তু আমরা ক্লাস অবজেক্টের কনসেপ্টে ঢুকবো। ওকে, বলো কি বলছো? আমি একটা এক্সাম্পল দিই। পাবলিকটা আমরা জাভাতে আমরা বা সি প্লাস প্লাসে আমরা যখন অ্যাক্সেস স্পেসিফায়ার করবো, সেখানে আমরা পাবলিকটা আমরা ডিটেলসে পড়তে পারবো। যেমন যাবো একটা এক্সাম্পল দিই। ধরে নাও গ্র্যান্ডফাদার একটা ক্লাস, একটা ক্লাস পাবো, ঠিক আছে? তার থেকে ডিরাইভ করেছে ধরে নাও ফাদার একটা ক্লাস, এখানে ক্লাস পাবো। আবার ফাদার থেকে তোমার ডিরাইভ হয়েছে ধরে নাও সান, ওকে, এটা একটা ক্লাস পাবো। তিনটে ক্লাস। এই ক্লাসটাকে বলা হয় বেস ক্লাস। সব থেকে তোমার টপে যে ক্লাস থাকে, যার থেকে সবাই ডিরাইভ হয়, তার নাম হচ্ছে বেস ক্লাস। আর সব থেকে তোমার ডাউনে যে ক্লাস থাকে তার নাম হচ্ছে ডিরাইভ ক্লাস, মোস্ট ডিরাইভ ক্লাস এটা। আর মাঝখানে যে ক্লাসটা আছে তার নাম হচ্ছে ইন্টারমিডিয়েট বেস ক্লাস, মিডিয়েট বেস ক্লাস। তুমি যদি আবার ভাবো যে সান তোমার নেই ধরে নাও, তখন কিন্তু ফাদার তোমার কিন্তু তখন ডিরাইভ ক্লাস হয়ে যাবে। কারণ গ্র্যান্ডফাদার আর ফাদার যখন তোমার যখন সেপারেটলি যখন আছে, তখন ফাদার কিন্তু ডিরাইভ ক্লাস আর গ্র্যান্ডফাদার কিন্তু বেস ক্লাস। ওকে, এটাকে আমরা বলছি ইন্টারমিডিয়েট বেস ক্লাস, যেহেতু আমরা ফাদার থেকে আবার একটা ক্লাসকে আমরা ডিরাইভ করেছি সান। এবার ধরে নাও গ্র্যান্ডফাদারের মধ্যে একটা পাবলিক মেম্বার আছে, সাপোজ পাবলিক মেম্বারটা হচ্ছে
যে গ্র্যান্ডফাদারে ধরে নাও ইন্টিজার গোল্ড, তা ধরে নাও কিছু সোনা আছে গ্র্যান্ডফাদারের, সেটাকে পাবলিক করে রেখেছে গ্র্যান্ডফাদার। সে কিন্তু পাবলিক করেছে সেই সেন্সে যাতে আমার এই গোল্ডটাকে আমার ছেলে অ্যাক্সেস করতে পারে, মানে ফাদার, তার ছেলে যাতে তোমার অ্যাক্সেস করতে পারে। বা ধরে নাও হয়তো এক্সট্রা আরেকটা ধরে নাও হয়তো ক্লাস যার নাম হচ্ছে XYZ, সেও কিন্তু এই গোল্ডটাকে সেও কিন্তু অ্যাক্সেস করতে পারবে, কারণ এটা হচ্ছে পাবলিক টু দা অল ইউজার, সবার মধ্যে কিন্তু এটা পাবলিক করে রাখা আছে। তাহলে XYZ সেও পাচ্ছে এটাকে অ্যাক্সেস করতে গোল্ডটাকে, ফাদার সেও পাচ্ছে অ্যাক্সেস করতে, আবার সান সেও পাচ্ছে অ্যাক্সেস করতে, দ্যাট ইজ আ পাবলিক। এবার ধরে নাও গ্র্যান্ডফাদারের কাছে ধরে নাও একটা প্রাইভেট মেম্বার আছে, তার নামটা হচ্ছে যে ইন্টিজার কি, একটা ধরো চাবি আছে, সেটা কিন্তু প্রাইভেট, আমি তাকে ইন্টিজারই ধরছি, আমি তাকে ইন্টিজার ভাই ধরছি, কি ধরে নাও তার কাছে একটা চাবি আছে বা একটা পাসওয়ার্ড আছে, সেই পাসওয়ার্ডটা কিন্তু প্রাইভেট, যে পাসওয়ার্ডটা হচ্ছে লকারের পাসওয়ার্ড, আর সেই লকারের মধ্যে ধরে নাও আরো অনেক সোনা, ডায়মন্ড, আরো অনেক ধরনের টাকা পয়সা আছে, সেটা কিন্তু তার কাছে প্রাইভেট আছে। তাহলে এই গ্র্যান্ডফাদারের কাছে যদি কোনো প্রাইভেট মেম্বার থাকে, তাহলে কিন্তু তার ছেলে, তারও ক্ষমতা নাই এটাকে অ্যাক্সেস করার, আবার সান সে তো পারবেই না এটাকে অ্যাক্সেস করতে, যেহেতু এটা প্রাইভেট করা আছে। তাহলে এই প্রাইভেট মেম্বারটাকে একমাত্র গ্র্যান্ডফাদার সে নিজে অ্যাক্সেস করতে পারবে, আদার্স কোনো ইউজার কিন্তু তাকে অ্যাক্সেস করতে পারবে না, দ্যাট ইজ আ প্রাইভেট। এবার ধরে নাও এই গ্র্যান্ডফাদারের কাছে ধরে নাও আর একটা মেম্বার আছে, সাপোজ হয়তো তোমার আছে হয়তো প্রোটেক্টেড, সাপোজ ধরলাম সেই মেম্বারটা, সেই ভেরিয়েবলটা তোমার নাম হচ্ছে সাপোজ হয়তো ইন্টিজার, হয়তো এটা কোনো হয়তো মেম্বার ধরো এক্স, সাপোজ এটা কোনো ভেরিয়েবল ধরো এক্স, তাকে করা আছে প্রোটেক্টেড মানে হচ্ছে যে বাইরের কোনো ইউজার যার সঙ্গে গ্র্যান্ডফাদারের কোনো সম্পর্ক নেই, তারা কিন্তু এই এক্সটাকে অ্যাক্সেস করতে পারবে না, অর্থাৎ XYZ ক্লাস কিন্তু এটা বাইরে একটা আউটার ক্লাস, সে কিন্তু কোনোভাবেই কিন্তু এক্সটাকে অ্যাক্সেস করতে পারবে না। কিন্তু গ্র্যান্ডফাদারের মেম্বার কারা, বা তার তোমার এই গ্র্যান্ডফাদার তোমার কারা কারা রিলেটিভ আছে না, দেখো ফাদারের সঙ্গে তার একটা সম্পর্ক আছে, সানের সাথে যেমন তার একটা সম্পর্ক, তার দাদু হয়, তাই না? তাহলে ফাদার বা সান কিন্তু এই এক্সটাকে অ্যাক্সেস করতে পারবে, আর XYZ কিন্তু এই এক্সটাকে অ্যাক্সেস করতে পারবে না। মানে এই গ্র্যান্ডফাদার থেকে তোমার যারা ডিরাইভ হয়েছে তারাই একমাত্র এক্সটাকে অ্যাক্সেস করতে পারবে, তারাই একমাত্র এই প্রোটেক্টেড মেম্বারটাকে অ্যাক্সেস করতে পারবে, কিন্তু আদার কোনো ক্লাস কিন্তু এক্সটাকে অ্যাক্সেস করতে পারবে না। দ্যাট ইজ দ্য বেসিক ডিফারেন্স অ্যামং পাবলিক, প্রাইভেট অ্যান্ড প্রোটেক্টেড। ওকে, সবার বোঝা গেছে কনসেপ্টটা? কাকে পাবলিক বললাম, কাকে প্রাইভেট বললাম, কাকে প্রোটেক্টেড বললাম, ঠিক আছে? এবার ক্লিয়ার হয়েছে? তাহলে আমরা এই তিনটেকে বলা হয় অ্যাক্সেস স্পেসিফায়ার, মানে আমরা একটা ভেরিয়েবলের অ্যাক্সেসটাকে আমরা স্পেসিফাই করতে পারি যে এই ভেরিয়েবলটাকে কে কে অ্যাক্সেস করতে পারবে, আর এটাকে তোমরা কে কে অ্যাক্সেস করতে পারবে না। দ্যাট ইজ দ্য অ্যাক্সেস স্পেসিফায়ার ইন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। ওকে, এই পাবলিক, প্রাইভেট, প্রোটেক্টেড ছাড়াও আরো অনেক অ্যাক্সেস স্পেসিফায়ার আছে জাভাতে, সেটা আমরা আসবো জাভায় আমরা যখন ঢুকবো। প্রাইভেট, প্রোটেক্টেড, ওকে, ডিফল্ট, আরো কিন্তু তোমার কিছু অ্যাক্সেস স্পেসিফায়ার আছে, কিন্তু ইন বেসিক পাবলিক, প্রাইভেট আর প্রোটেক্টেড এই তিনটে কনসেপ্ট নিয়ে কিন্তু সি প্লাস প্লাস কিন্তু তোমার মানে বিল্ড হয়েছে, বা সি প্লাস কিন্তু ম্যাক্সিমাম কনসেপ্টের মধ্যে কিন্তু এই পাবলিক, প্রাইভেট আর প্রোটেক্টেড তোমার আছে। ওকে, এবার দেখো প্রোগ্রামটা, আমি ইনপুট আর আউটপুটকে তোমার কেন পাবলিক করেছিলাম, যাতে আমি মেন থেকে বা অন্য কোনো ক্লাস যাতে তোমার ইনপুট আর আউটপুটকে নিয়ে কাজ করতে পারে, তার জন্য আমি এটাকে পাবলিক করে রেখেছি। ওকে, আর কিন্তু কোনো উদ্দেশ্য নয় আমার। তাহলে সি প্লাস প্লাসে তোমার কিন্তু ক্লাস দিয়ে প্রোগ্রাম করতে গেলে কিন্তু আমাকে ফাংশন জানতে হবে খুব ভালো করে, আর তার সঙ্গে আমাকে স্ট্রাকচারের একটা বেসিক নলেজ দরকার, যেহেতু আমি এখানে ক্লাস নিয়ে কাজ করব, আর আমরা এখানে ক্লাসের অবজেক্ট তৈরি করে কিন্তু ফাংশন গুলোকে আমাকে অ্যাক্সেস করতে হবে। তাহলে আমার মেন কাজটা করছে কে? ফাংশনসটা। ইনপুট ফাংশন দিয়ে আমরা ইনপুট নিচ্ছি, আর আউটপুট ফাংশনস দিয়ে আমরা ডিসপ্লে করছি, আর সেই ফাংশনসটাকে ইনভোক করার জন্য বা এক্সিকিউট করার জন্য আমরা কার হেল্প নিচ্ছি না, অবজেক্টের হেল্প নিচ্ছি। আমার অবজেক্ট দিয়ে ডট অপারেটর ইউজ করে আমি সেই ফাংশনগুলোকে আমরা কল করছি।
যেটা হয়তো সিতে আমরা নর্মাল ফাংশনের নাম ধরে ডাকলেই আমার সেই ফাংশনটাই এক্সিকিউট করতো, কিন্তু সি প্লাস প্লাসে বা জাভাতে আমাকে অবজেক্টের নাম দিয়ে বা অবজেক্ট দিয়ে আমাকে ডট অপারেটর ইউজ করে আমাকে কিন্তু সেই পার্টিকুলার ফাংশনকে আমাকে অ্যাক্সেস করতে হবে। ওকে, তাহলে এটা সবাই বুঝতে পারলে প্রোগ্রামটা কিভাবে কাজ করছে? এটা সবাই বুঝতে পেরেছে কিভাবে কাজ করছে প্রোগ্রামটা? এটা তো আউটপুটটা আমরা দেখেছি, সেম আউটপুট এসছে যেটা আমাদের স্ট্রাকচারের ক্ষেত্রে এসেছিল। ঠিক আছে, দেখো আমি তখন ইনপুট তো না নিয়েও করতে পারতাম। আমি ধরুন হয়তো ইউজারের কাছ থেকে ইনপুট নেবো না, আমি তোমার ধরুন হয়তো রোল নাম্বার আর পিএম কে ধরুন হয়তো তোমার ইনিশিয়ালাইজ করে দেবো, তো সেটা ওটা তো না করতে পারি। তো ধরুন তার জন্য ধরুন আমার এখানে ইনপুট ফাংশন আমার থাকলো, আমি এখানে কি করলাম, রোল ইকুয়ালস টু 76 আর পার্সেন্টেজ অফ মার্কস ইকুয়ালস টু 76.98, ওকে 98 সেমিক্লোন। এবার দেখো আমি তো আউটপুট ফাংশন আমার কাজ করবে, আমি সে তার তো কাজ মতো রোলটাকে ডিসপ্লে করা আর পিএম কে ডিসপ্লে করা, দেখো রান করছি। তাহলে আমার কিন্তু প্রোগ্রামটা তোমার কিন্তু একটা ফিক্সড ভ্যালুর উপর কিন্তু কাজ করবে। দেখো আমাকে দেখো রোল দেখাচ্ছে 76 আর দেখো পিএম আমাকে দেখাচ্ছে 76.98। তাহলে এখানে ইনপুট ফাংশনের কাজটা বুঝতে পারলাম যে আমাকে ইনপুটটাকে জাস্ট আমাকে নিয়ে কাজটা করতে হচ্ছে, আমাকে ইনিশিয়ালাইজ করতে হচ্ছে ইনপুট ফাংশনের থ্রু দিয়ে, আর আউটপুট ফাংশনের থ্রু দিয়ে আমরা এটাকে ডিসপ্লে করছি। তোমার তো মনে হচ্ছে যে ইনপুট ফাংশন নামটা না নিয়ে আমি তোমার যেহেতু কাজটা তোমার ইনপুট নিচ্ছে বলে আমি ইনপুট নাম দিয়েছি, আমি ধরুন এখানে আই নেবো ফাংশনটার নাম, অনলি আই। আমি ধরুন এখানে তোমার নামটা দেবো হয়তো অনলি ও, ধরো রান করছি কোডটাকে। আমাকে কি দেখাচ্ছে, আমাকে ভুল এরার দেখাচ্ছে, কেন না আমি এখানে দেখো এখানে আমি ইনপুট নিয়ে ইনপুটটাকে কল করেছি, আমাকে এখানে আই বলে কল করতে হবে, তাই না? আমি তো কোনো সিঙ্গেল ক্যারেক্টার দিয়ে আমি কোনো ফাংশনের নাম দেবো না, সেটা আমরা শিখিনি আমরা। কিন্তু আমি এখানে যদি নামটা দিয়ে দিই বাই চান্স যে আমি ফাংশনের নাম তোমার যা খুশি রাখতে পারি, দেখো তখন কাজ করছে। তাহলে ফাংশনের নামটা তুমি যা খুশি নাও না কেন, যেহেতু ইনপুট নিচ্ছে বলে আমি তার নামটা দিচ্ছি ইনপুট, আর আউটপুট দেখাচ্ছে বলে তার নাম দিচ্ছি আউট। ওকে, তাহলে ক্লাস আর অবজেক্ট কনসেপ্ট ব্যবহার করতে গেলে কিন্তু আমাকে ফাংশনটা আমাকে জানতেই হবে। ফাংশন না হলে কিন্তু সি প্লাস প্লাস বা জাভাতে আমরা কোনো প্রোগ্রাম করতেই পারবো না। বেসিক ক্লাস কনসেপ্ট আমরা তো শিখবো বা শিখছি, আর তার সঙ্গে কিন্তু আমার ফাংশনের কনসেপ্ট দরকার, তবে কিন্তু আমরা ক্লাস এন্ড অবজেক্ট দিয়ে আমরা কাজ করতে পারবো। ওকে, আমি যদি তোমাকে বলতাম যে আর একটা স্টুডেন্টের তোমাকে নাম আর রোল নাম্বার আর তোমার পিএম কে তোমাকে স্টোর করতে হবে বা নিয়ে কাজ করতে হবে, তখন কি করতে? তখন সেম কাজ করতাম ওই স্ট্রাকচারের মতন, st1, st2, st1 আর st1.o আর st2.i, st2.o একই ব্যাপার হতো। তখন সব আমাকে এখানে ইনপুট নিতে হতো, তখন এখানে ইনিশিয়ালাইজ করলে আমাকে সেম ভ্যালু দেখাবে। আমি তখন এখানে সি আউট সিন করে ইনপুট নেবো, যেভাবে তোমার ফার্স্টে করেছিলাম এখানে, যেটা তোমার আমার এখানে ফার্স্টে লেখা ছিল। ঠিক আছে, তো এই হচ্ছে কিন্তু বেসিক ক্লাস এন্ড অবজেক্টের কনসেপ্ট, বেসিক কনসেপ্ট। আজ কিন্তু আমরা বেসিক কনসেপ্ট গুলোকে দেখলাম, এর থিওরিটিক্যাল কনসেপ্ট কিন্তু আমরা দেখবো। ক্লাস এন্ড অবজেক্টের থিওরিটিক্যাল কনসেপ্ট দেখার পর আমরা কিন্তু আবার ক্লাস এন্ড অবজেক্ট দিয়ে আমরা আবার প্রোগ্রামিং করবো বা তার ডিফারেন্ট কনসেপ্ট আমরা জানবো। ঠিক আছে, তো এই হচ্ছে তোমার সি প্লাস প্লাস এর একটা বেসিক ইন্ট্রোডাকশন, মানে একবারে বেসিক ইন্ট্রোডাকশন। তো সি প্লাস প্লাস যদি আমরা বলি যে সি প্লাস প্লাস বেসিক্যালি তার অ্যাপ্লিকেশনস কোথায়, তো সি প্লাস প্লাসে তোমার নিউমেরাস অ্যাপ্লিকেশনস তো আছেই। তো যেমন আমরা ডিফারেন্ট ফিচার্স কে সাপোর্ট করে বলে তোমার সি প্লাস প্লাসটা খুবই পপুলার। আর সি প্লাস প্লাস কে আমরা যে পারপাসে আমরা ব্যবহার করতে পারি, আমরা কোনো ডেস্কটপ অ্যাপ্লিকেশনস ডেভেলপ করতে আমরা সি প্লাস প্লাস ব্যবহার করতে পারি, আমরা কোনো রিয়েল টাইম সিস্টেমকে ডেভেলপ করতে আমরা সি প্লাস প্লাস ইউজ করি, আমরা কোনো সিমুলেশন বা মডেলিং করতে আমরা সি প্লাস প্লাস ব্যবহার করি, বা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ব্যবহার করি। অ্যাকচুয়ালি আমরা কোনো অবজেক্ট ওরিয়েন্টেড ডেটাবেসকে ডেভেলপ করতে বা ডিজাইন করতে আমরা সি প্লাস প্লাস বা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ব্যবহার করি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি অ্যান্ড এক্সপার্ট সিস্টেমও কিন্তু অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ কিন্তু একটা বড় ভূমিকা আছে। নিউরাল নেটওয়ার্কে তোমার হয়তো এখন নাম শুনোনি, বা হয়তো অনেকে নাম শুনেছো, নিউরাল নেটওয়ার্ক বা মেশিন লার্নিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি বা প্যারাল প্রোগ্রামিং, সেই সমস্ত জায়গাতেও কিন্তু ফিল্ডেও কিন্তু আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং নিয়ে কিন্তু এখন প্রচুর কাজ হচ্ছে।
ওকে, অফিস অটোমেশন সিস্টেম, আমরা হয়তো অফিসকে অটোমেশন করার জন্য হয়তো একটা কোনো সফটওয়্যারকে ডেভেলপ করছি, সেখানেও কিন্তু আমাকে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সি প্লাস প্লাস জাভা বা হয়তো পাইথন দিয়েও কিন্তু আমরা সেই কাজগুলোকে খুব সহজে আমরা করতে পারি। এছাড়া ধরুন আমাদের তোমার অটোক্যাড সিস্টেমকে ডেভেলপ করছি, কোনো সিমুলেশন কোনো সফটওয়্যারকে ডেভেলপ করছি, তার জন্য কিন্তু আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কনসেপ্ট কিন্তু আমাদের ব্যবহার করা হয়। তো দিস আর দ্য অ্যাপ্লিকেশন অফ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আর অ্যাকচুয়ালি আমাদের সি সি প্লাস প্লাস জাভার মধ্যে যদি আমরা রিলেশনশিপ এস্টাবলিশ করতে চাই, আমি সিটাকে বলছি একটা সেট, আর সি প্লাস প্লাস হচ্ছে আমার এই একটা সেট। ওকে, দেখো তার মধ্যে দেখো আমরা বুঝতে পারছি যেটা সি হয়, এটা যদি তোমার সি প্লাস প্লাস হয়, তাহলে দেখো সি এর অনেক কিছু দেখো আমার সি প্লাস প্লাস ব্যবহার করে, তার সাথে সি প্লাস প্লাস এর মধ্যে আমার অ্যাডিশনাল কিছু ফিচার্স থাকছে সি প্লাস প্লাস এ। ওকে, আর এই সি এর কিছু কনসেপ্ট ইউজ করছে জাভা, আর সি প্লাস প্লাস এর কিছু কনসেপ্ট ইউজ করছে জাভা, তার সাথে জাভার আরো অনেক অ্যাডিশনাল ফিচার্স আছে। এটা হচ্ছে আমাদের জাভা। ওকে, আর যদি আমরা তোমাদের যদি ডায়াগ্রামেটিক্যালি যদি আমরা দেখাতে চাই মানে বাই ইউজিং ফ্লো চার্ট, তো সি আমাদের ফার্স্ট ডেভেলপ হয়েছে, তারপরে তোমার ডেভেলপ হয়েছে সি প্লাস প্লাস, তারপরে তোমার ডেভেলপ হয়েছে জাভা। আর জাভা ডেভেলপমেন্টের পিছনে তোমার কি কি হিস্ট্রি আছে না আছে সেটা আমরা জাভার ক্লাসে নেক্সট ক্লাসে আমরা পড়বো, যে জাভা কিভাবে ডেভেলপ হয়েছে, তার আগে কি নাম ছিল। বেসিক্যালি ওক নামে একটা ট্রি ছিল, একটা গাছ ছিল, ওক, ওক ট্রি বলা হয়। সেই ওক ট্রি কিন্তু তার থেকে কিন্তু অ্যাকচুয়ালি মানে নামান্তরিত হয়েছে আমাদের জাভার নামটা। তো কেন কিভাবে ওক ট্রি থেকে তোমার জাভার নামটা এসছে সেটা আমরা নেক্সট টাইম যখন আমরা ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি পড়বো জাভার, তখন সেখানে আমরা জানতে পারবো যে কেন কি করে ওক ট্রি থেকে জাভার নামটা এসছে, আর কি ডেভেলপ করেছে, কখন ডেভেলপ হয়েছে, জাভার কি কি ফিচার্স বা জাভার কি কি অ্যাপ্লিকেশন, সেটা আমরা কিন্তু নেক্সট ক্লাসে পড়বো। তার সঙ্গে জাভার ডিফারেন্ট সিনট্যাক্স, তার ভেরিয়েবল, তার কনস্ট্যান্ট, তার কিওয়ার্ড, তার কনস্ট্রাক্ট, ইফ এলস কনস্ট্রাক্ট, তার ফর লুপ কনস্ট্রাক্ট, কিছু কিন্তু আমাদের নতুন করে পড়ার কোনো দরকার নেই, কারণ যেহেতু আমরা সি এর সমস্ত কনসেপ্ট সি প্লাস প্লাস এ ভ্যালিড, আবার সি প্লাস প্লাস এ কিন্তু সমস্ত কনসেপ্ট কিন্তু তোমার জাভাতে ভ্যালিড। তার জন্য আমাকে সিতে আমরা যা শিখেছি সেগুলো কিন্তু সব কিন্তু আমার সি প্লাস প্লাস এ আমরা সেগুলো তোমার শেখার দরকার নেই। আর সি সি প্লাস প্লাস আমরা যা শিখবো সেই সমস্ত কনসেপ্ট গুলো সবই কিন্তু জাভাতে আছে, অতএব সেই কনসেপ্ট গুলো কিন্তু আমাকে নতুন করে জাভাতে শিখতে হবে না। আমাকে জাভার কিছু অ্যাডিশনাল কিছু কনসেপ্ট আমাকে দেখতে হবে, যেগুলো তোমার কিন্তু জাভাতে কিন্তু খুব ইম্পর্টেন্ট, সেটা আমরা শিখি। জাভাতে কোনো হেডার ফাইল লাগে না, কিছু প্যাকেজকে আমাকে ইম্পোর্ট করতে হয় জাভাতে বা ইউজিং ইম্পোর্ট কিওয়ার্ড বা ইম্পোর্ট স্টেটমেন্ট। আমি ওখানে হ্যাশ ইনক্লুড করে কোনো হেডার ফাইলকে ইনক্লুড করতে পারি না জাভাতে, আমাকে ইম্পোর্ট দিয়ে আমাকে কোনো প্যাকেজকে ইম্পোর্ট করতে হয়, ইম্পোর্ট জাভা ডট আইও ডট স্টার, ইম্পোর্ট জাভা ডট ল্যাং, ইম্পোর্ট জাভা ডট এডাব্লিউটি, আমাকে এভাবে কিছু প্যাকেজকে আমাকে ইম্পোর্ট করে কাজ করতে হয়। তো প্যাকেজটা কিন্তু নাথিং বাট এ হেডার ফাইল, অনেকটা হেডার ফাইলের মতো কাজ করে প্যাকেজ জাভার। আর জাভাতে আমরা যা কিছু প্রোগ্রাম লিখবো, যা কিছু কোড লিখবো, সবটাই কিন্তু ইনসাইড দ্য ক্লাস, ক্লাসের বাইরে কিন্তু কোনো কোড লেখা হয় না জাভাতে। ইভেন মেন ফাংশনও কিন্তু আমরা ক্লাসের মধ্যে আমরা ডিফাইন করি অনেক সময়, মেন ফাংশন কিন্তু ক্লাসের বাইরে থাকে না, সমস্ত কোড আমাকে ক্লাসের মধ্যে ডিফাইন করতে হয় জাভাতে। ওকে, তো এটা আমাদের আজকে বেসিক ইন্ট্রোডাকশন, আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর বেসিক ইন্ট্রোডাকশন। আমরা কিছু প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড অ্যাপ্রোচ ফলো করে আমি দেখালাম। নেক্সট দিন আমরা জাভার কিছু থিওরিটিক্যাল কনসেপ্ট আমরা দেখবো, তারপরে আমরা আস্তে আস্তে জাভাতে প্রোগ্রামিং এর কনসেপ্টে আসবো। তো সি প্লাস প্লাসে তোমার ইনপুট নেওয়া তোমার যতটা ইজিয়ার মনে হলো, বা সেটা কিন্তু তোমার জাভাতে কিন্তু ইনপুট নেওয়াটা কিন্তু অতটা ইজিয়ার নয়, কারণ জাভাতে কিন্তু ইনপুট নেওয়ার জন্য আমাকে 4 থেকে 5 লাইনের কোড লিখতে হয়, যে কোডটা দিয়ে আমাকে ইনপুট নিতে হয় জাভাতে। ওকে, আর জাভাতে কোনো মেসেজকে ডিসপ্লে করার জন্য যে স্টেটমেন্টটা ব্যবহার করা হয় তার নাম হচ্ছে সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন, সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন। এই স্টেটমেন্ট দিয়ে আমরা কোনো মেসেজকে ডিসপ্লে করতে পারি জাভাতে। আমি ডবল কোটের মধ্যে যা লিখবো সেটাই আমার আউটপুট স্ক্রিনে ডিসপ্লে হবে। এখানে সিস্টেমটা হচ্ছে আমার ক্লাস, আউটটা হচ্ছে অবজেক্ট, আর এই প্রিন্টএলএনটা হচ্ছে একটা মেথড। ওকে, তাহলে সবসময় কোনো মেথডকে কল করতে গেলে আমাকে অবজেক্টের হেল্প নিয়ে আমাকে কল করতে হয়, আর এই আউট অবজেক্টটা সিস্টেম ক্লাসের মধ্যে রিসাইড করে, তার জন্য আমাকে ক্লাসটাকেও মেনশন করতে হয়। তাহলে সিস্টেম হচ্ছে এখানে ক্লাস, আউটটা হচ্ছে এখানে অবজেক্ট, আর প্রিন্টএলএনটা হচ্ছে এখানে মেথড। সেটা আমরা জাভা থেকে আমরা পড়বো যে কি করে সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন করে আমরা কোনো মেসেজকে ডিসপ্লে করতে পারি জাভার আউটপুট স্ক্রিনে বা কনসোলে, আর ইনপুটই বা কিভাবে নেওয়া হয়। ওকে, তো এই হচ্ছে আমাদের আজকে বেসিক কনসেপ্ট আমাদের সি প্লাস প্লাস ক্লাসের বা আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ক্লাসের।
তো সবাই বুঝতে পারলে কিনা আমাকে একটু রিপ্লাই করো। সবাই বুঝতে পারলে কিনা আমাকে একটু রিপ্লাই করো, যদি কোনো কোশ্চেন থাকে আমাকে। যদি কোনো কোশ্চেন থাকে আমাকে করতে পারো আজকে যা পড়ালাম তার থেকে। আজকে যদি কোনো কোশ্চেন থাকে আমাকে করতে পারো। হুম হুম .cpp আমি তো প্রথমেই বলছিলাম, আমি তো ফার্স্টই বললাম একবার, তা বললি .cpp। আর জাভায় তোমার .java। ওকে, .cpp হচ্ছে C++ ফাইলের এক্সটেনশন, সোর্স ফাইলের এক্সটেনশন। ওকে, কোনো কোশ্চেন থাকলে বলো। আমাদের কিন্তু C++ কিন্তু জানলে তো জাভাটা করতে তখন মানে দেখতে আরো অনেক সহজ লাগতো জাভাটা করতে। তো যাই হোক, আমার C++ এর কিছু লেকচার্স ভিডিও আমি তোমাদেরকে শেয়ার করবো, তোমার পারলে টাইম পেলে তোমার দেখে নেবে। এখন তো এখন তো সবসময় তো টাইম আছে তোমাদের, এখন তো কলেজ তো বন্ধ। তো আমি স্ট্রাকচারের ভিডিও শেয়ার করব, আর তার সঙ্গে আমি C++ এর বেসিক কিছু কনসেপ্টের ভিডিও শেয়ার করব। সবাই কিন্তু একটু দেখে নেবে, তাহলে কিন্তু জাভাটা বুঝতে অনেক বেশি সহজ লাগবে। আর সব থেকে ইন্টারেস্টিং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জাভা, কারণ এখন কিন্তু ইন্ডাস্ট্রিতে কিন্তু ম্যাক্সিমাম কাজ চলছে কিন্তু জাভার উপরে। ওকে, জাভা কিন্তু কোনোদিন অবসলুট হবে না। আর জাভা জানলে ইন্ডাস্ট্রিতে তোমার জাভা জানলে কিন্তু তার ডিমান্ড কিন্তু আজও আছে। যে জাভা আমি জানি হয়তো, বা জাভা আমরা শিখেছি, আমরা কিন্তু যেটা করছি সেটা কিন্তু বেসিক জাভা। এরপরে কিন্তু অ্যাডভান্স জাভাও আছে, ঠিক আছে। আর যার মধ্যে তোমার সাবলেট পড়তে হয়, জে2ই পড়তে হয়, যার মধ্যে তোমার জেএসপি পড়তে হয়, সেটা হচ্ছে অ্যাডভান্স জাভা। ওকে, তো সেটা আমাদের অ্যাডভান্স জাভা আমাদের সিলেবাসে নেই, আমাদের বেসিক জাভাটা আছে। তো বেসিক জাভাটা শিখতে পারলে সেটা কিন্তু আমাদের ক্যাম্পাসিং এ বা ইন্ডাস্ট্রিতে কিন্তু অনেকটা হেল্পফুল হবে। অনেকটা কাজ করা যাবে জাভা শিখে। বা আমরা হয়তো পরবর্তীকালে জাভা শিখে আমরা কিন্তু পরে আমরা হয়তো থার্ড ইয়ার তোমাদের যখন প্রজেক্ট থাকবে, মাইনর প্রজেক্ট বা মিনি প্রজেক্ট, আমাদের তো এবারই তোমার থাকবে মাইনর প্রজেক্ট, ওকে, 4 সেমিস্টারে। তো সেখানে কিন্তু তোমাদের জাভা দিয়ে তোমরা কাজ করতে পারো। অবশ্যই তোমাদের শিখতে একটা সময় লাগবে এই সেমিস্টারটা। তোমরা কিন্তু অ্যাজ এ মেজর প্রজেক্টে তোমরা কিন্তু জাভা দিয়ে তোমরা কিন্তু কোনো প্রজেক্টও করতে পারো। তোমার ফ্রন্ট এন্ডে তোমার HTML CSS জাভাস্ক্রিপ্ট থাকবে, আর ব্যাক এন্ডে তোমার জাভা থাকবে। সেভাবে কিন্তু ভালো প্রজেক্ট ডেভেলপ করা যায়, অনেক এফিসিয়েন্ট প্রজেক্ট ডেভেলপ করা যায়। ওকে, আর অনেক বেশি সিকিউর হবে। তোমার জাভা দিয়ে যদি কোনো অ্যাপ্লিকেশন ডেভেলপ করো, সেটা কিন্তু অনেক বেশি সিকিউর হবে, মানে ওভার দ্যান পিএইচপি বা ওয়ার্ডপ্রেস। আমরা কোনো ওয়েব অ্যাপ্লিকেশন তোমার ডেভেলপ করতে পারি জাভা দিয়ে, আমরা কোনো ওয়েবসাইটে তোমার ডেভেলপ করতে পারি জাভা দিয়ে। আমার ব্যাক এন্ডে তোমার জাভা থাকবে জাস্ট ফর পেজটাকে ডাইনামিক করার জন্য বা এক্সট্রা ফাংশনালিটি অ্যাড করার জন্য। আমার ফ্রন্ট এন্ড থাকবে HTML জাভাস্ক্রিপ্ট CSS। ওকে, সো জাভাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট, একটা একটা টপিক বলতে পারো বা সাবজেক্ট বলতে পারো। তো খুব ভালো করে কিন্তু শিখতে হবে জাভাটা। তো টাইমটা তো খুবই শর্ট, তো সেই টাইমের মধ্যে কতটা টাইমটা একটু বেশি পেলে আমরা জাভাতে অনেক বেশি কনসেপ্ট, আমরা আরো বেশি এক্সাম্পল, বেশি কনসেপ্টগুলোকে এলাবোরেট করতে পারতাম আরো বেশি। তো যাই হোক, তোমরা ইন দ্য মিন টাইম এই 7 দিনের মধ্যে তোমরা কিন্তু C++ কিছু ভিডিও আমি প্রোভাইড করবো, একটু ভালো করে দেখবে। যদি কোনো কোশ্চেন থাকে নেক্সট ক্লাসে আমাকে জিজ্ঞেস করবে। ওকে, আমরা নেক্সট উইক আমাদের জাভার ক্লাস আছে, তার আগে আমি আশা করবো সবার কাছ থেকে তোমরা কিন্তু C++ এর ভিডিওগুলো বা স্ট্রাকচার ইউনিয়নের ভিডিও তোমরা কিন্তু দেখে কমপ্লিট করে রাখবে, ঠিক আছে। ওকে, আর কোনো কোশ্চেন আছে তাহলে আমরা শেষ করবো আজকে ক্লাস, বলো। আগে আগে দেখো ভিডিওটা, আগে তুমি দেখো ভিডিওটা C++ এর, ঠিক আছে। না, স্টাডি মেটেরিয়াল তো দেবোই, সে তো প্রত্যেকবারের মতো অ্যাজ ইউজুয়াল সেটা তো দেবোই, হ্যাঁ। তো এখন তো তোমাকে তো আমি জাভার তো স্টাডি মেটেরিয়াল দিয়ে তো লাভ নেই, তোমাকে দিলে এখন C++ আমাকে স্টাডি মেটেরিয়াল দিতে হবে, সেটা আমি দিয়ে দিতে পারি, কোনো অসুবিধা নেই, সেটা আমি দিয়ে দেবো। ওকে, তো আগে দেখো ভিডিওটা, তোমার ভিডিওটা দেখে তোমার কোনো স্টাডি মেটেরিয়াল লাগবে না, একটু জাস্ট দেখবে, একটা খাতা নিয়ে বসবে, আর যেগুলো আমি ওখানে দেখাচ্ছি সেগুলোকে একটু ভালো করে বুঝে নিজে খাতায় করার চেষ্টা করো। কোনো মেটেরিয়াল C++ কোনো মেটেরিয়াল লাগবে না এখন, আর জাভার তো আমি মেটেরিয়াল তো নিতেই বই। ওকে, হ্যাঁ আমি বলে দিচ্ছি, এখনই বলে দিচ্ছি, এখনই বলে দিচ্ছি। সাবজেক্ট ওয়াইজ বইয়ের নাম বলতে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং জাভার জন্য তোমরা বালা গুরু স্বামীর একটা বই আছে, খুব ভালো বই,
আমার জন্য তোমরা এটা পারচেস করতে পারো। বালা গুরুস্বামী, ঠিক আছে। অপারেটিং সিস্টেমের তোমরা গ্যালভিনের বই ফলো করতে পারো। গ্যালভিন, এই যে বইয়ের নামগুলো বলছি সব কিন্তু বিটেকেও কিন্তু এই বইগুলো কাজে লাগবে, ঠিক আছে। বিটেকেও কিন্তু এই বইগুলো সেম বইগুলো কিন্তু রেফার করা হয়। ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের জন্য অনেকগুলো বই আছে, তার মধ্যে কর্থটা অনেক অনেক বড় একটা বই, এটা অনেক মোটা বইটা, অনেকগুলো পেজ আছে কর্থ, ঠিক আছে। নাভাতে আছে, নাভাতে ফলো করতে পারো, কিন্তু একটু কমপ্লেক্স হয়ে যাবে নাভাতে। ওকে, কর্থটাই সব থেকে বেস্ট, একটু বড় হলেও কিন্তু বইটার মধ্যে সবকিছু কভার করা আছে, পুরো সিলেবাস। আর হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, এটার জন্য বেসিক্যালি এটা তো পুরোপুরি থিওরিটিক্যাল সাবজেক্ট, হিস্ট্রি বেস সাবজেক্ট। তো এটা আমি যে নোটসটা দেবো সেই নোটসটা ফলো করি, তার সঙ্গে তোমরা যদি চাও রাজীব মালের একটা বই আছে, রাজীব মালের বইটা তোমরা পারচেস করতে পারো, রাজীব মাল। ওকে, চারটে হলো। আরটা কি সাবজেক্ট বাদ দিচ্ছি? নাম্বার 5, নেটওয়ার্কিং, কম্পিউটার নেটওয়ার্কস। তো কম্পিউটার নেটওয়ার্কসের জন্য তোমরা যেটা ফলো করবে সেটা হচ্ছে ফরেজন, ফরেজন। ওকে, এই 5টা পপুলার বইয়ের নাম। ওকে, যে বইগুলো কিন্তু চলে মার্কেটে, প্রচুর চলে বইগুলো। ম্যাক্সিমাম তোমার টিএমএইচ পাবলিকেশনের প্রতিটা বই কিন্তু খুব ভালো বই। এটা কিন্তু সব বিটেক লেভেলের বই অ্যাকচুয়ালি, তো ডিপ্লোমা লেভেলের তো এইভাবে কোনো বই সেপারেট বই তো এইভাবে বেরোয়নি এই সাবজেক্টগুলোর জন্য, কিন্তু এই বইগুলো খুব ইফেক্টিভ। ওকে, তোমার বিটেকও কিন্তু এই সেম বইগুলো তোমার কাজে লাগবে, সেম বইগুলো তোমার কাজে লাগবে। আর প্রতিটা সাবজেক্ট আমি তো নোটস তো দেবোই, সেই নোটসগুলো তো তোমরা ফলো করতেই পারবে। তো সেখান থেকে হয়তো বাইরে থেকে, আর বইগুলো তোমার এমন ভাবে আছে মানে কোনটা তোমার সিলেবাস ওরিয়েন্টেড যে একটা জায়গা তুমি সবটা পেয়ে যাবে তা কিন্তু নয়, ঠিক আছে। তোমার কিন্তু বিভিন্ন মানে হয়তো 5টা তোমাদের হয়তো ইউনিট দেওয়া আছে, কিন্তু বইটার মধ্যে কিন্তু তোমার ধরো হয়তো 20টা ইউনিট আছে, একটু খুঁজে পেতে কিন্তু পড়তে হবে। যদি পড়তে চাও তোমরা কিন্তু বইটা থেকে একটু খুঁজে পেলে কিন্তু পড়তে হবে, এই হচ্ছে। ওকে, তো এই বইগুলো তোমরা কিন্তু পারচেস করতে পারো যদি তোমরা চাও, বইগুলো তোমরা পারচেস করতে পারো, ঠিক আছে। আর কোনো কোশ্চেন? আর কোনো কোশ্চেন?